আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ। ওকে। আচ্ছা, এর আগের দিন আমরা তো হচ্ছে SMM এটা শিখেছিলাম, তাই না? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর আজকে শিখবো তার পরের পরের মানে 2 নাম্বার যেটা বলছিলাম, SEO। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আপনার ওগুলোই ছিল। ওখানে ধরেন আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, হ্যাঁ, আরও দু একটা থাকতে পারে। এখন মূলত তিনটাই তিনটার উপরই জব বেশি আসে। তারপরেও যদি কোনো কারণে যদি মিস করে তাহলে দেখবেন একটু ব্যতিক্রম আসলো, যেমন বলে লিঙ্কডইনে একটা পোস্ট করো, এরকম। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজের উপর। এটা তো বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছি। এসইও কি? এই সার্চ ইঞ্জিন অপটিমাইজার যে শর্ট ফর্ম সেটাই হচ্ছে এসইও। এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজ। সহজভাবে বলতে এসইও হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ওয়েবসাইট বা কন্টেন্টকে সার্চ ইঞ্জিনে, যেমন গুগল, বিং, হ্যাঁ, সহজে খুঁজে পাওয়া যায়। আমরা যেসব সার্চ ইঞ্জিন ব্যবহার করি, হ্যাঁ, যেখানে সার্চ দিয়ে বিভিন্ন তথ্য কালেক্ট করি, সেই সব সার্চ ইঞ্জিনে গিয়ে হচ্ছে কোনো কিছু আমি যখন সার্চ দিব, ধরেন আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন ওই প্রোডাক্ট সম্পর্কে কেউ যদি সার্চ দেয়, ওই সার্চের যে লিস্ট আসে ওই লিস্টে আপনার নামটা, মানে আপনার যে ব্র্যান্ডটা, এটা যেন উপর দিকে আসে। হ্যাঁ, একদম এই না যে প্রথম মানে মানে ওই প্রথমে যে মানে পেজটা আসছে সেই পেজের প্রথমটাই আপনারটা হবে, এরকম না। মানে ওই পেজের মধ্যে আপনার আসার সম্ভাবনা বাড়বে বা আনবে, এরকম সিস্টেম। এটাই মানে এই মানে প্রথম পেজে আনার কাজটাই করে হচ্ছে এসইও। যাই হোক, আরও নিচে আরও ভালোভাবে বলা আছে, দেখেন। এটা মানে 3 বা 4 ভাবে বলা যায়। এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজ, ওয়েবসাইটকে এমনভাবে সাজানো যাতে গুগলে খুঁজলে আপনার সাইট উপরে আসে, যেটা বললাম যে আপনার মানে সার্চ দিলে আপনার সাইটটা যাতে উপরে উঠে আসে। তারপরে এটা মানে এগুলো মানে সব কিছু মিক্স করে দিছে, এবং এটা আপনাদের পরীক্ষার মধ্যে এরকমভাবে অ্যান্সার করলে ভালো হয়। সেটা হচ্ছে এসইও হলো কিছু টেকনিক বা স্ট্র্যাটেজি যেগুলো ব্যবহার করে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে আনা হয়, যেমন সঠিক কিওয়ার্ড ব্যবহার, ভালো কন্টেন্ট লেখে, ওয়েবসাইটে স্পিড বাড়ানো, ব্যাকলিঙ্ক তৈরি ইত্যাদি। এটা মনে করেন বিস্তারিত, যেটা আপনাদের যে অ্যান্সার করা লাগে না, এরকমভাবে। আর উপরেগুলো দিলেও আপনি কারেক্ট। আচ্ছা, এসইও কি বুঝতে পারছেন? হ্যালো, এসইও কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এসইও কেন দরকার? ধরুন আপনি গুগলে লিখলেন কক্সবাজার ট্যুর প্যাকেজ, আর গুগল তখন হাজারো ওয়েবসাইট দেখাবে, কিন্তু আপনি প্রথমে যে 3 থেকে 4টা ওয়েবসাইট দেখবেন সেগুলো থেকে তো তথ্য নেবেন। কারণ ধরেন হচ্ছে আপনি ওই কক্সবাজার ট্যুর প্যাকেজ সার্চ দিলেন, অনেকগুলো নাম আসছে, এমনকি ওই ধরেন 20-25টা বা 100টাই যদি আসে বা 50টাই আসে, আপনি কি প্রতিটাতে যে মানে চেক করতে যাবেন? উপর দিক থেকে 3-4টার মধ্যে ঢুকে দেখবেন যে কি প্যাকেজ দিচ্ছে, কবে যাবে না যাবে, মানে ডিটেলসগুলো আপনি দেখবেন। এটাই সেটা বলছে যে ধরুন আপনি গুগলে লিখলেন কক্সবাজার ট্যুর প্যাকেজ, গুগল তখন হাজারো ওয়েবসাইট দেখাবে, কিন্তু আপনি প্রথমে যে 3-4টি ওয়েবসাইট দেখাবে সেখান থেকে তথ্য নেবেন, তাই না? আর দেখেন, এসইও করলে আপনার সাইট ওই মানে প্রথম দিকে জায়গায় চলে আসবে, বেশি ভিজিটর আনবে, বেশি বিক্রি হবে, বা ব্যবসার নাম সবার কাছে পৌঁছাবে। এসইও করার ফলে আপনার যে সাইটটা, ওই ওয়েবসাইটে যখন সার্চ দেবেন তখন উপর দিকে চলে আসবে, যার ফলে ওই উপরের দিকের মানুষ উপর দিকের সাইটগুলোতেই তো মানুষ চেক করবে। কারণ নিচের দিকে তো আর অত স্ক্রল করে নিচের দিকে যে চেক করার তো অত সময় হয় না মানুষের। যার কারণে উপর দিকে থাকলে যে ভিজিটর বাড়বে, ওই যখন আপনি এটা চেক করবে ভালো লাগলে বিক্রিও বাড়বে, এবং যত উপরের দিকে থাকবে তত মানুষের কিন্তু ওই প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রতি আস্থা সৃষ্টি হয়, যে না এই প্রতিষ্ঠানটা খুব ভালো, এই জন্যই তো র্যাঙ্কিংয়ে উপর দিকে আছে। ব্যবসা ব্যবসার নাম সবার কাছে পৌঁছাবে, উপর দিকে থাকলে তো বেশিরভাগ মানুষই দেখতে পারবে। যাই হোক,
এই কথা কি বুঝতে পারছেন কেন দরকার এসইও? এসইও এক কথায় বলতে পারেন যে আপনার সাইট মানে মানে সাইটটা বা ব্র্যান্ডটা মানে সার্চ ইঞ্জিন মানে কেউ যদি সার্চ করে ওই টপিকের উপর, তাহলে যেন প্রথম পেজে আপনার সাইটটা দেখতে পারে। এটাই হচ্ছে এসইওর মূল লক্ষ্য, বা এটার জন্য আমরা এসইওটা করে থাকি। আচ্ছা, এই কথা তো বুঝতে পারছেন উপরেগুলো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। এসইও কেন ব্যবহার করি? ভিজিটর বাড়াতে, যেটা উপরে বেশি মানুষ সার্চ থেকে ওয়েবসাইট আসবে। মানে ভিজিটর বাড়াতে বলতে বেশি মানুষ যখন সার্চ করবে তখন আপনার ওয়েবসাইটটা প্রথম দিকে আসবে। তারপর ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে, গুগলের প্রথম পেজে থাকলে বিশ্বাসযোগ্যতা বাড়ে, যেটা একটু আগে বললাম যে উপর দিয়ে থাকলে মানুষ আপনার প্রতি আস্থাটা রাখবে। তারপর ফ্রি ট্রাফিক আনতে, বিজ্ঞাপন ছাড়াই ভিজিটর পাওয়া যাবে। মানে বিজ্ঞাপন করলেন না, মানে বিজ্ঞাপন করতে হলে আপনাদের যে পেইড কিছু টাকা দিতে হয়, সে পেইড করলেন না, তার পেইড ছাড়াই আপনার এই সাইটটা এসইও করার কারণে উপর দিকে চলে আসবে। তারপর বিক্রয় বা ব্যবসা বাড়াতে, এটা তো একটু আগে বললাম, মানুষ যখন খুঁজবে তখন আপনার সার্ভিস বা প্রোডাক্টটা যখন দেখবে তখন তো যার ভালো লাগবে সে তো নিবেই। আচ্ছা, সংক্ষেপে এসইও ব্যবহার করি ওয়েবসাইট বা ব্যবসাকে সার্চ রেজাল্টের উপরে তুলে আনার জন্য। মানে সার্চের যে রেজাল্টটা দেয় সেই রেজাল্টে উপরের দিকে তুলে আনার জন্য, যত বেশি মানুষ দেখতে মানে যাতে বেশি মানুষ দেখতে ও ব্যবহার করতে পারে। উপর দিকে আসলে তো মানুষ তার নিচের দিকে যাবে না, উপর দিক থেকে কিছু জিনিস চেক করবে। আচ্ছা, এটা তো বুঝতে পারছেন। এখন দেখেন এসইও কোন ধরনের, মানে এসইও ধরন, মানে এসইও তো মানে কয়েক ধরনের হতে পারে। এখানে এসইও মূলত 3 ধরনের হয়: অন পেজ এসইও, অফ পেজ এসইও আর টেকনিক্যাল এসইও। মূলত এসইও 3 ধরনের। আচ্ছা, অন পেজ এসইও এটা কি? কন্টেন্ট ও ভিতরে স্ট্রাকচার ঠিক করা। মূলত আপনি কোনো পোস্ট করেছেন, হ্যাঁ, সেই পোস্টের ভিতরে আপনার যেসব কাজগুলো করবেন সেই কাজগুলো যাতে হচ্ছে মানে উপর দিকে আসে, হ্যাঁ, মানে এসইও ফরম্যাটটা আপনার সাজানো হবে যাতে ওটা হচ্ছে সার্চ ইঞ্জিনের উপর দিকে আসে, সেটা হচ্ছে অন পেজ এসইও। নিচে অবশ্য ভালোভাবে বলা আছে, এমনি এমনি ধারণার জন্য বলতেছি। আর অফ পেজ এসইও হচ্ছে বাইরের কোনো ব্যক্তির দ্বারা আপনার প্রতিষ্ঠানকে প্রচারের মাধ্যমে যে মানে মানে হচ্ছে মানুষের মানে ওই কি ভিজিটর বাড়ানো, এটা হচ্ছে অফ পেজ এসইও। আর টেকনিক্যাল এসইও হচ্ছে এমনভাবে আপনার হচ্ছে সাইটটা সাজাবেন যাতে এটা ফোন হোক, কম্পিউটার হোক, মানে যে যেই ডিভাইসের ব্যবহার করুক না কেন, ওই মানে ডিভাইসে যেন সে ভালোভাবে ব্যবহার করতে পারে। এটা হচ্ছে টেকনিক্যাল এসইও, যদিও নিচে ভালোভাবে বলা আছে। এ কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, নিচে হচ্ছে বলা আছে, ওটি আরও ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, অন পেজ এসইও কি? এই তিনটারই আমরা আলাদাভাবে নিচে লিখে দিছি। অন পেজ এসইও কি? অন পেজ এসইও হলো ওয়েবসাইটের ভিতরে অপটিমাইজের কাজ। মানে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট বা স্ট্রাকচার এমনভাবে সাজানো যাতে গুগল সহজেই বুঝতে পারে আর ইউজাররা সহজেই পড়তে পারে ও ব্যবহার করতে পারে। আপনি কোনো কিছু পোস্ট বা কন্টেন্ট দিয়েছেন, হ্যাঁ, এমনভাবে সাজাবেন যাতে গুগলও বুঝতে পারে যে আপনি কোন টপিকের উপর পোস্টটা করেছেন, এবং আপনার যে পোস্টটা বা কন্টেন্টটা দিয়েছেন সেটা দেখে ইউজাররা বুঝতে পারে বা ইউজাররা ভালোভাবে পড়তে পারে বা বুঝতে পারে বা ব্যবহার করতে পারে। আচ্ছা, অন পেজ এসইও এর গুরুত্বপূর্ণ কাজগুলো, মানে আপনি যখন অন পেজ এসইওটা করবেন, হ্যাঁ, এখানে যে বললাম না, ভিতরের মানে আপনি যে কন্টেন্টটা করছেন বা পোস্ট যেগুলো দিয়েছেন সেগুলোর মধ্যে কিছু কাজ করা লাগে আপনার পোস্টের ভিতরে। এই অন পেজ এসইওর গুরুত্বপূর্ণ কাজ, ওই কাজগুলো কি কি? যেমন কিওয়ার্ড ব্যবহার। কিওয়ার্ড সম্পর্কে এর আগে বলা হয়েছিল কিওয়ার্ড কি, তারপরও নিচে বিস্তারিত বলা আছে। আর আজকে আমরা একটা জব করব, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আর এই রিসার্চ সম্পর্কে আমাদের অনেক কিছু জানা লাগতে পারে, এটা দেওয়া আছে।
ওগুলোও আলাদা আলাদা করে বলা আছে। আচ্ছা, অন পেজ এসইও এর গুরুত্বপূর্ণ কাজগুলো। কিওয়ার্ড ব্যবহার, এখানে আমরা কিওয়ার্ড ব্যবহার করব। তারপর সঠিক কিওয়ার্ড খুঁজে কন্টেন্টে বসানো। আপনি যে কন্টেন্ট বা যে লেখাটা পোস্ট করবেন সেই লেখার মধ্যে মানে সঠিক কোন কিওয়ার্ড ব্যবহার করলে আপনার লেখাটা মানে সার্চ ইঞ্জিনে উপরে আসবে বা মানুষ ওই লেখা লিখে সার্চ দেয়, এসবের উপর ভিত্তি করে আপনার ওটা মানে ওই কিওয়ার্ডটা সিলেক্ট করতে হবে বা খুঁজে নিতে হবে। শিরোনাম মানে টাইটেল, তারপর সাবটাইটেল মানে হেডিং 2, হেডিং 3, আর কন্টেন্ট ব্যবহার করা। এটা মূলত যে যখন আমরা ব্লগ পোস্ট করি ওখানে দেখবেন টাইটেল থাকে, সাবটাইটেল থাকে। এখন কেউ আসতেছে না, যাই। আচ্ছা, টাইটেল ট্যাগ অপটিমাইজ, তারপরে হচ্ছে প্রথম পেজ এবং পেজের জন্য ইউনিক টাইটেল দিতে হবে এবং টাইটেলগুলো যেন ছোট হয়, মানে শ্যাট ক্যারেক্টার মানে 7টা অক্ষর এবং কিওয়ার্ড থাকে, এবং যে টাইটেলটা দিবেন সেখানে যেন কিওয়ার্ড থাকে। মেটা ডেসক্রিপশন, এগুলোর ব্যবহার হচ্ছে আমরা যখন ব্লগ পোস্ট করব তখন এগুলো প্রত্যেকটা কাজে আমাদের করা লাগবে, তখন আপনারা একদম প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন যে কোন কাজটা কি করতেছি। আচ্ছা, তারপর হচ্ছে 150 থেকে 160 ক্যারেক্টারের মাধ্যমে কিওয়ার্ড যুক্ত করে লিখতে হবে। তারপর ইউআরএল অপটিমাইজ, লিঙ্ক ছোট ও কিওয়ার্ড যুক্ত রাখতে হবে, যেমন আজ এখানে একটা লিঙ্কের দেওয়া আছে। তারপর দেখেন হেডিং ট্যাগ দেওয়া আছে, যেটা হচ্ছে হেডিং 1, হেডিং 2, হেডিং 3। তারপর হেডিং 1-এ দেবেন মূল টাইটেল, আর হেডিং 2 আর 3-তে দেবেন সাব টাইটেল দিয়ে সাজানো। ইমেজ অপটিমাইজ, ছবির নাম কিভাবে তারপর হচ্ছে ছবির নাম কিওয়ার্ডে সহজে রাখতে হবে, মানে ছবি যে মানে বিষয়ের উপর দিছেন সেটা কিওয়ার্ডের মধ্যে রাখতে হবে সেই টপিকটা। তারপর অল্টারনেটিভ টেক্সট, তারপর ট্যাগ, ইন্টারনাল লিঙ্ক, নিজের সাইটের ভিতরে একটি পেজ থেকে আরেকটি পেজের লিঙ্ক। তারপর কন্টেন্ট কোয়ালিটি, তারপর ইউনিক, তথ্যবহুল ও লম্বা কন্টেন্ট। আর পাঠকদের সমস্যার সমাধান করতে হবে। আপনি যে কন্টেন্টটা দিলেন বা আপনি যে তথ্য সম্পূর্ণ যে একটা কন্টেন্টটা দিলেন সেই কন্টেন্ট থেকে যদি হচ্ছে পড়ে কেউ যদি নিজের সমস্যার সমাধান না করতে পারে তেমনি সে ওটা তো পড়তে যাবেই না, কারণ সে তো কোনো কিছু জানার জন্যই আসছে। সেই জানাটাই যদি না হয় তাহলে তো সে আপনার পেজে থাকবে না বা এরপরে আর ওটার প্রতি রুচি দেখাবে না। যাই হোক, সংক্ষেপে অন পেজ এসইও হলো ওয়েবসাইটের ভিতরে সব কাজ, যেমন টাইটেল, কন্টেন্ট, পিকচার, লিঙ্ক, এগুলো সাজানো যাতে গুগল সহজেই বুঝতে পারে এবং ইউজাররা খুশি থাকে। আপনার পেজে যখন কোনো কিছু ছাড়বেন মানে কোনো পোস্ট করবেন, সেই কন্টেন্টের টাইটেল, তারপর ছবি, তারপর যেভাবে হোক এমনভাবে সাজাবেন যাতে গুগল সহজে বুঝতে পারে এবং ইউজাররা ওটা পড়ে খুশি হয়। এটা কি বুঝতে পারছেন অন পেজ এসইওটা কি? হ্যালো, হ্যালো, অন পেজ এসইওটা কি বুঝতে পারছেন? কেউ কোনো কথা বলতেছে না, সবাইকে চলে গেছে। না ভাই, বুঝে যায়। আচ্ছা, অফ পেজ এসইওটা কি? একটু আগে শুনলাম অন পেজ, কারণ এখানে কিন্তু 3টা জিনিস ছিল, অন পেজ এসইও, অফ পেজ এসইও। এখন দেখেন অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা কি? অফ পেজ এসইও হলো ওয়েবসাইটের বাইরের কাজ, মানে আপনার মানে ওয়েবসাইট যেটা আছে ওর ভিতরে আপনার কোনো কাজ নাই, এটা বাইরে থেকে, মানে আপনার সাইটের বাইরে থেকে গুগলকে বিশ্বাস করানো যে আপনার ওয়েবসাইটটা ভ্যালুয়েবল বা ট্রাস্টেড। মানে আপনার সাইটের ভিতর তো যদি কোনো কিছু সাজানোর ফলে যদি গুগলকে বোঝান যে এটা ঠিক বা মানে ইউজাররা পড়ে খুশি হয়, সেক্ষেত্রে সেটা অন পেজ। আর আপনি কোনোভাবে সাজাননি, হ্যাঁ, আপনার পেজে যা আছে সেটাই ভালোভাবে ঠিকঠাক যা আছে সেরকমই আছে, বাট আপনি
বাইরের কারোর মাধ্যমে আপনার পেজটা মানে শেয়ার করে নিলেন বা বিভিন্নভাবে প্রচার করে নিলেন, লিঙ্ক ওকে বলেন যে একটু না তোমার সাইট থেকে আমার লিঙ্কটা একটু শেয়ার করো, এরকম কিছু কাজ আছে। এসব যদি কাজ করে নেন তখন গুগল মনে করবে যে আপনার সাইটটা তাহলে ট্রাস্টেড, ভ্যালুয়েবল, যদিও এটার ব্যবহার নিচে আলাদাভাবে দেওয়াই আছে। আচ্ছা, অন পেজ এসইও আর অফ পেজ এসইও সহজভাবে যদি বলা যায়, অন পেজ এসইও হলো নিজের ঘরকে পরিষ্কার করা, মানে আপনার ঘরকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে এমনভাবে সাজাবেন যাতে মানুষ আসলে দেখে যে না জায়গাটা খুব ভালো, প্রশংসা করে। আর অফ পেজ এসইওটা হলো যে অন্য দিক দিয়ে আপনার ঘরের প্রশংসা করানো, মানে ওরা আপনার ঘর সম্পর্কে কিছু জানে না, বাট কাউকে দিয়ে একটু না ইনফ্লুয়েন্সার যে একটু আগে এর আগের দিন শেখানো হয়েছিল, ওইরকম কিছু ব্যক্তিদের দিয়ে যখন আপনি আপনার সাইটটা মনে করেন বিজ্ঞাপনের বা হচ্ছে প্রচারের ব্যবস্থা করবেন, তখন কি করবে, ও একটু না প্রশংসা করলো যাতে ওর কথায় অন্যরা আপনার সাইটটা ভিজিট করে। এটা হচ্ছে অফ পেজ এসইও। আচ্ছা, নিচে আরও লেখা আছে অফ পেজ এসইওতে কি কি করি। যদি আপনাকে কেউ যদি বলে অফ পেজ এসইওতে কি কি করি, সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক তৈরি। এটা কিন্তু আমাদের একটা জব আছে, তখন এটা ভালোভাবে আরও বুঝতে পারবেন বা ওই জবের সময় আরও বিস্তারিত জানতে পারবেন। অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আনা। ব্যাকলিঙ্ক মানে অন পেজ এসইওতে কি কি করি, সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক তৈরি করি। অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্কে আনা, মানে ওর ওয়েবসাইটে আপনার লিঙ্কটা সে ওখানে অ্যাড করে দিছে। এটা এরকম হয় যে আপনি লিঙ্ক কপি করে পোস্ট করলেও ওটা হচ্ছে মনে করেন এরকম হয় যে ওই পোস্টে ক্লিক করলে লিঙ্ক চলে যাবে। আবার এইরকম হয় ও একটা পোস্ট লিখেছে, মানে কোনো কন্টেন্ট লিখেছে, ওই কন্টেন্টের যে লেখার অক্ষর আছে বা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের সাথেও সে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কানেক্ট করে দিতে পারে, যাতে ওই লেখার উপর যদি কেউ ক্লিক করে আপনার সাইটে চলে আসবে। এটা অবশ্য হচ্ছে যখন ব্যাকলিঙ্ক করা হবে তখন আপনারা এটা প্র্যাকটিক্যাল দেখতে পারবেন বা তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। সেটা মূলত এর পরের দিনের ক্লাসে। যেমন বড় কোনো ব্লগার আপনার কন্টেন্টের লিঙ্ক দিল বা গুগল ধরে নেওয়া যে আপনার সাইটটা ভ্যালুয়েবল, ওই যেটা বললাম যে বড় কোনো ইনফ্লুয়েন্সার যেসব আছে বা ব্লগার আছে তাদের দিয়ে আপনার সাইটটার কন্টেন্টটা মানে হচ্ছে মানে লিঙ্কটা ছাড়লো তার পেজ থেকে বা তার ইয়ে থেকে, তখন হবে কি মানে মানুষও বিশ্বাস করলো যে না এই সাইটটা ট্রাস্টেড, এবং হচ্ছে গুগলও বিশ্বাস করবে যে এটা ভ্যালুয়েবল। আচ্ছা, ব্যাকলিঙ্ক গেল, এগুলো আরও বিস্তারিত জানতে পারবেন, সমস্যা নাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা এর আগে করা হয়েছে, আপনাদের এটা বিস্তারিত জানানো হয়েছে বিগত ক্লাসগুলোতে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং লিঙ্কডইন ইত্যাদিতে শেয়ার করা আপনার যে ব্র্যান্ড বা আপনার যে পোস্ট কন্টেন্ট, যেটা মানুষের মানে বিজনেসটা যেটা আপনি প্রচারে আনতে চাচ্ছেন, হ্যাঁ, সেগুলো মানে কিসের মাধ্যমে প্রচার করবেন, এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এসবের মাধ্যমে মানে শেয়ার করে আপনার ব্র্যান্ডটা প্রচার করবেন। আচ্ছা, গেস্ট পোস্টিং, অন্যের ব্লগে আর্টিকেল লিখে নিজের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া। অনেকগুলো ব্লগ সাইট আছে যেগুলোতে আপনি ওরা অ্যাক্সেস দিয়ে রাখে, যে কেউ এখানে আসে যে তার নিজের মন মতো পোস্ট করতে মানে আর্টিকেল লিখতে পারে, বাট এরকম না আর্টিকেল লিখলে না সাথে সাথে দেখা যাবে। ওরা কিন্তু ওটা হচ্ছে ইয়ে করে রাখে, হাইট মানে পেন্ডিংয়ে রাখে। ওরা আবার সেই ব্লগটা পড়ে যদি মনে হয় যে না মানুষকে দেওয়ার মতন, তখন সেটা ওরা ছাড়ে। যদিও এটা অনেক সময় দেখবেন অনেক ওয়েবসাইটে বা পেজে দেখবেন যে আমরা ওখানে পোস্ট দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে না, আবার অনেকগুলো পেজে দেখবেন আমরা আমাদের ইচ্ছা মতো একটা পোস্ট দিলাম সেটা দেখা যাচ্ছে। অনেকে এটা কি পেন্ডিংয়ে রাখে, যাতে হচ্ছে যদি ওটা মনে হয় যে পোস্টটা মানুষকে দেখানো যাবে তখন ওরা ওটা আবার ছেড়ে দেয়। যাই হোক, এই ওই রকমই কিছুটা গেস্ট পোস্টিং হচ্ছে অন্যের ব্লগে আর্টিকেল লিখে, মানে ও একটা সাইট মানে ওর ব্লগে ওই অপশনটা রাখছে যে এখানে যে কেউ আর্টিকেল লিখতে পারবে, এবং ওইখানে যে আপনি যখন আর্টিকেল লিখবেন ওই যে অন পেজ যে এসইও আছে না, আচ্ছা যেখানে
এখানে কিন্তু ওই যে আমরা কিন্তু দেখেন লিঙ্ক অ্যাড করতে পারি, ইন্টারনাল লিঙ্ক। হ্যাঁ, ওইরকম লিঙ্ক অ্যাড করার সময় তখন করবেন কি, ওখানে আপনার যে নিজের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের লিঙ্কটা ওখানে দিয়ে দিবেন। তখন হবে কি, ওই আর্টিকেল যখন পড়বে বা ওখানে যেখানে যে যে অক্ষরের উপর লিঙ্কটা দিবেন সেটার উপর ক্লিক করলে আপনার পেজে চলে আসবে। তারপরে ফরম পোস্টিং, ব্লগ, কমিউনিটি কমিউনিকেশন, না ব্লগ কমেন্টস। আচ্ছা, অনেকগুলো ব্লগ সাইট মানে ব্লগ সাইট আছে যেখানে আমরা হচ্ছে করি, কমেন্ট করার অপশন থাকে। ওখানে দেখবেন হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়া লাগে, তারপর হচ্ছে লিঙ্ক দেওয়া লাগে, এবং আপনি কি মানে ওই যে ওর যে সাইটটা আছে ওই পোস্টটা পড়ে কি বুঝলেন তার উপর একটা মানে একটা কিছু বললেন, সেই মানে ধরেন আপনি এরকম বলতে পারেন যে আপনার পোস্টটা খুব উপকার, মানে পড়ে আমি খুব উপকারিত হয়েছি, এরকম অনেক কিছু আছে। যাই হোক, ওখানে আপনার হচ্ছে লিঙ্কটা দেওয়া যায়। এটা আপনি ব্যাকলিংয়ে হচ্ছে যখন আমরা করব, ওখানে আমাদের এরকম বলে যে মানে 3 ভাবে 20 থেকে মানে 15 থেকে 20টা জায়গায় তুমি ব্যাকলিং করো। ও তার মধ্যে মনে করেন ইনকে একটা সাইট আছে যে ব্লগ কমেন্ট, আমরা ব্লগ কমেন্টের মাধ্যমে আমরা আমাদের লিঙ্কটা মানে আমরা ব্যাকলিং করব। ওই সময় এটা আপনারা ভালোভাবে প্র্যাকটিক্যালি আমি বুঝে দিবনি, এবং বা এটা আমরা কীভাবে করি বা ওই অপশনে আমি দেখাবো নি। প্র্যাকটিক্যালি দেখলে ওখানে দেখবেনি যে উপরে ইমেল থাকে, নাম থাকে, তার নিচে থাকে হচ্ছে মানে ডেসক্রিপশন বা কমেন্ট, আর তার নিচে থাকে লিঙ্ক, ওখানে লিঙ্ক দেওয়া লাগে। তারপর ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার সম্পর্কে তো তখন বলছি এর আগের দিনে, জনপ্রিয় ব্যক্তি বা ব্লগারের মাধ্যমে আপনার সাইটটা প্রচার করানো, যাদের অনেক মানুষ দেখে তাদের মাধ্যমে আপনি আপনার ব্লগের বা হচ্ছে সাইটের প্রচার চালালেন, যাতে ওরা হচ্ছে বলে যে আপনার সাইটটা খুব সুন্দর, বা হচ্ছে এটাতে এই সুবিধা পাওয়া যায়, ওইরকম সুবিধা যদি কেউ নিতে চায় ওখানে ভিজিট করতে পারে। তারপরে ডিরেক্টরি সাবমিশন, আপনার ওয়েবসাইটের বিভিন্ন অনলাইন ডিরেক্টরি সাবমিট করা। আচ্ছা, এই জিনিসটা একটু ব্যতিক্রম, আগেরগুলো তো তার নাম শুনলে বোঝা যায়। এই জিনিসটা ডিরেক্টরি সাবমিশন, এটা হচ্ছে ওইভাবে বোঝা যায় না, আর এটা প্রশ্নের মধ্যে আসার সম্ভাবনা আছে। এই জন্যে ডিরেক্টরি সাবমিশন দিয়ে আমি আলাদা করে আবার বলছি। এখানে দেখেন, অনলাইন ডিরেক্টরি কি? অনলাইন ডিরেক্টরি হলো একটি ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ব্যবসা, সেবা বা ওয়েবসাইটের তথ্য এক জায়গায় তালিকাভুক্ত করা হয়। ওই যে আমরা ছোটোবেলায় যে ডায়েরি লিখতাম না, যে এই স্কুল বা হচ্ছে সবারই ফোন নাম্বার লিখে রাখতাম, মানে হচ্ছে ফোন বুক বা এরকম টাইপের, যেখানে সবারই নাম্বার থাকতো। ঠিক তেমনই এই অনলাইন ডিরেক্টরি এমন একটা সাইট বা প্ল্যাটফর্ম, সেখানে আপনার ওই যে রিলেটেড আপনি প্রতিষ্ঠান চাচ্ছেন, হ্যাঁ, সেই মানে ওই যে টপিকের উপর, সেই টপিকটা সার্চ দিলে ওই মানে প্রোডাক্ট বা ওই রকম মানে ব্র্যান্ডের মানে পণ্যগুলা কোন কোন প্রতিষ্ঠান বা কোন কোন ব্যবসা প্রতিষ্ঠান বা কে কে দিচ্ছে বা কোন কোন সাইডে পাওয়া যাবে, সে তার একটা সুন্দর একটা লিস্ট তৈরি করে দিবে। আর এটা হচ্ছে আপনাদের এমসিকিউ বা হচ্ছে লিখিত প্রশ্নের মধ্যে আসলেও আসতে পারে, এই জন্য এটা দিয়ে রাখছি। সহজভাবে ভাবুন, এটি হলো ডিজিটাল ফোন বুক বা ওয়েবসাইটের তালিকা। মানুষ এখানে গিয়ে সহজে প্রয়োজনীয় ব্যবসা বা ওয়েবসাইট খুঁজে পাবে, মানে একটা লিস্ট দিয়ে দিবে যেখানে আপনি হচ্ছে বিভিন্ন রকমের ওয়েবসাইট মানে খোঁজ পাবেন এবং ব্যবসার খোঁজ পাবেন। অবশ্য আমাদের একটা জব আছে, হ্যাঁ, ওই ব্যাকলিংয়েরই একটা থাকে বিভিন্ন, ওই যে একটু আগে আমি বললাম না, আর এখানে দেখেন ব্লগ পোস্ট মানে কমেন্ট, হ্যাঁ, এই যে আমি যা কমেন্ট করব, হ্যাঁ, এই কমেন্ট করা আমি তো বুঝতে পারবো না কোন কোন ব্লগ পোস্টে মানে আমরা কমেন্ট করতে পারবো, বা ওখানে আমরা কি মানে হচ্ছে লিঙ্ক অ্যাটাচ করতে পারবো। সব মানে ব্লগ পেজে তো হচ্ছে এই ফ্যাসিলিটি থাকে না বা এই সুবিধা থাকে না। এইটা আমরা খুঁজবো কিসের মাধ্যমে, মানে এইরকম অনলাইন ডিরেক্টরি এসবের মাধ্যমে আমরা গুগলকে সার্চ দিব যে আমার এরকম এমন ব্লগ সাইট লাগবে বা ব্লগ পেজ লাগবে যেখানে আমরা আমাদের লিঙ্কটা সাবমিট করতে পারবো
যদিও আমরা ব্যাকলিংকের মধ্যে এই কাজটা করব, তখন আপনার ওই রকম অনেকগুলো মানে ব্লগ সাইটটা আমাকে দেখাবে, ওটার উপর আমরা ক্লিক ক্লিক করে করে আমরা ওই ব্যাকলিংকের কাজটা করব। আচ্ছা, উদাহরণ ইয়েলো পেজ অনলাইন, ব্যবসার নাম, ঠিকানা, ফোন নাম্বার, গুগল গুগল মাই বিজনেস, স্থায়ী ব্যবসা বা রিভিউ, এগুলো অনেক কিছু এখানে দেওয়া আছে। যাই হোক, আচ্ছা অনলাইন ডিরেক্টরি এটা কি বুঝতে পারছেন? হ্যালো, অনলাইন ডিরেক্টরি, জি জি অনলাইন ডিরেক্টরি দ্বারা ধরেন একদম আপনার যে হচ্ছে ছোটবেলায় যে সবার ফোন নাম্বার রাখার জন্য একটা বই বানাচ্ছিলেন বা একটা ডায়েরি বানাচ্ছিলেন, মানে ওই মানে সাইডও মানে ওয়েবসাইটও ওই রকম একটা লিস্ট আছে যেখানে মানে আপনার যে প্রোডাক্ট বা যে পণ্য প্রয়োজন তার একটা ও রিলেটেড কিছু সাইট বা ব্যবসা প্রতিষ্ঠানের লিস্ট তৈরি করে দিবে আপনি। আচ্ছা, এটা তো গেল অন পেজের মধ্যে, একটু হালকা জানলাম কি কি করা যায় কি কি। আচ্ছা, অফ পেজ এসইও কেন ব্যবহার করি? ওয়েবসাইটটা ট্রাস্ট বাড়াতে, মানে আপনার যে ওয়েবসাইট তার প্রতি মানুষের বিশ্বাস বাড়ানোর জন্য অনেকে যখন এই পেজটা যখন শেয়ার করবে তখন মানুষ কি করবে, যে এটা মানে মিথ্যা না বা ফলস না, মানে বেশি জন মানুষ এটাকে বিশ্বাস করবে। যেখানে যে আমাদের সিরাজুল মনিরা ম্যাডামের নতুন পেজ আমরা অনেকে চেষ্টা করব শেয়ার করার, যাতে মানুষকে বোঝাতে পারি যে এই পেজটা ট্রাস্টেড। সিরাজুল মনিরা ম্যাডাম আছেন? চাইলে এখানে আপনার সাইটটা আনা যায়। জি না, আপনার সাইটটা এখানে আনে এরপরে মানে যখন ব্যাকলিংকের কাজ করব, হ্যাঁ ওখানে তো আমাদের একটা সাইটের লিংক শেয়ার করতে হয়। আপনার যদি পারমিশন থাকে চাইলে আমরা ওটার উপরই জবটা করে দেখাতে পারবো, যদি ইচ্ছা থাকে আপনি। হ্যাঁ করেন। আজকে অবশ্য আমরা ব্যাকলিংক করব না, আমরা কিওয়ার্ড রিসার্চ করব, মানে এটা হচ্ছে প্রথম ধাপ। কালকে ওটা করবো না, কারণ ওটা আমার এখনো মানে প্রশ্ন তৈরি করা হয়নি। তাহলে আমি আপনার ওই জবের উপরেই মানে পেজের উপরে ওই প্রশ্নটা তৈরি করব। আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা বেশি ভিজিটর আনার জন্য, ও ওয়েবসাইট ট্রাস্ট মানে বেশি বিশ্বাস করবে। তারপর সার্চ ইঞ্জিন দ্রুত র্যাঙ্ক পেতে, মানে সার্চ ইঞ্জিনে যখন বেশি মানুষ ওটাকে হচ্ছে ইয়ে করবে মানে ওই পেজে যাবে তখন তো এমনি ও র্যাঙ্কে উপর দিকে উঠবে, কারণ সার্চ ইঞ্জিন মানে গুগল বা বিং এরা বুঝতে পারবে যে না এটা সত্যি মানে ট্রাস্টেড বা ভ্যালুয়েবল। তাহলে মানুষ যখন কোনো কিছু এটা এই টপিকে যদি কোনো কিছু চায় তাহলে এটাই সরফাস দিই, এটাই উপর দিকে দিই এরকম। আচ্ছা, বেশি ভিজিট আনা যায় এবং ব্র্যান্ড ভ্যালু তৈরির জন্য। আচ্ছা, সংক্ষেপে মানে এখন অফ পেজ এসইও শেষের দিকে এক কথায় আমরা যেটা বলতে পারি, আপনার ওয়েবসাইট বাইরের কাজ যাতে অন্যরা আপনার ওয়েবসাইট ভ্যালু প্রমাণ করে আর গুগল আপনাকে উপরে র্যাঙ্ক দেয়, মানে আপনার ওয়েবসাইটটা বাইরের কারোর দ্বারা মানে এমনভাবে সে যদি শেয়ার করে যাতে আপনার সাইটটার ভ্যালু আছে এটা প্রমাণ করবে এবং গুগল বুঝতে পারবে যে না এটা মানুষের প্রয়োজনীয় বা এটা উপরে রাখা উচিত। সে তখন ওটা যখন মানুষ বেশি ওই সাইটটা ভিজিট করবে তখন ও র্যাঙ্কিংয়ে এমনি উপর দিকে আসবে। আচ্ছা, তারপর টেকনিক্যাল এসইও, তৃতীয় ধাপ টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও হলো ওয়েবসাইটে টেকনিক্যাল এমনভাবে সাজানো যাতে গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে সহজে ওয়েবসাইট স্ক্রল বা ইন্ডেক্স করতে পারে। মানে সে গুগলে যে ব্যবহার করবে তা না, অন্য যেসব সার্চ ইঞ্জিন আছে ওগুলোতেও যদি ব্যবহার করে আপনার সাইটটা সে যদি ভিজিট করে, হ্যাঁ সে সহজে যেন পড়তে পারে, স্ক্রল করতে পারে, মানে ও ব্যবহার করবে এমনভাবে যাতে ও স্বাচ্ছন্দ্য বোধ করে। আচ্ছা, টেকনিক্যাল এসইওতে কি কি করি? ওয়েবসাইট স্পিড অপটিমাইজ, মানে সাইটটা যেন দ্রুত লোড হয়, মানে আপনার সাইটে ঢুকলো আপনার সাইটটা যাতে অল্প সময়ের মধ্যে লোডিং খায়। দেখা যাচ্ছে আপনার সাইটের মধ্যে ঢুকছে, হ্যাঁ
কিন্তু লোড খাচ্ছে ওপেনই হচ্ছে না। অনেক সময় আমরা দেখি না যে হচ্ছে রেজাল্ট বা কোনো সার্ভারে রেজিস্ট্রেশন করতে গেলে দেখবেন অনেক সময় কাজ করে না, বেশি লোডিং খায়। তখন কিন্তু অনেকে ওটার প্রতি মনে করেন প্রয়োজনের তাগিদে থাকে, কিন্তু এটা যদি আমাদের নর্মাল কাজ হতো তাহলে কিন্তু অতক্ষণ ওয়েট করতো না। কিন্তু যেসব সাইটে সহজে ঢুকতে পারতেছে সেগুলো মানুষ বেশি ব্যবহার করে। যাই হোক, তুলনা অন্য কিছু ভুল দিছি। কিন্তু মূলত মানুষ এমনই ওয়েবসাইটকে বেশি পছন্দ করে যেসব সাইটে ক্লিক করার মাত্র সহজে ঢুকতে পারে, বেশি সময় লোডিং খায় না, কারণ মানুষের ধৈর্য কম বর্তমান যুগের। আচ্ছা, মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট। মানুষ যে শুধুমাত্র ল্যাপটপ বা কম্পিউটারে যে আপনার সাইটটা পড়বে বা ভিজিট করবে তা না, ওয়েবসাইটটা সে তো ফোনেও ব্যবহার করতে পারে। তাহলে ওয়েবসাইট যেন মোবাইল বা ট্যাবে সুন্দরভাবে দেখা যায়, আপনার সাইটটা এমনভাবে সাজাবেন সেটা মোবাইল বা ল্যাপটপ কম্পিউটার, হ্যাঁ, যেই ডিভাইসে চালাক সেখানে যেন সে সুন্দরভাবে দেখতে পারে বা বুঝতে পারে বা পড়তে সুবিধা হয় ওর। আচ্ছা, SSL সার্টিফিকেট, এটা হচ্ছে ওয়েবসাইটের নিরাপত্তা, মনে করেন আপনার ওয়েবসাইটকে সিকিউর করে, নিরাপত্তা প্রদান করে। তারপর XML সাইট ম্যাপ, মানে ওয়েবসাইটের ম্যাপগুলো দেওয়া যাতে সহজেই সব পেজ খুঁজে পায়। মানে আপনার সাইটে একটু না সাইট ম্যাপ দিলেন, সাইট ম্যাপ গুগলকে দেওয়া যাতে সহজে খুঁজে পায়, মানে আপনার সাইটটা কই এগুলো। এটা অনেকে হচ্ছে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান আছে, মানে বিভিন্ন কলেজ আছে, হ্যাঁ, সে কলেজগুলোতে যদি সার্চ দেন দেখবেন এই পাশে ম্যাপের সাইট ম্যাপ থাকে, ওই এলাকাটা মানে শহরের কোন পাশে, তার আশেপাশে বা কোন রাস্তা দিয়ে যেতে হবে, তার আশেপাশে কি কি হোটেল আছে, দোকান আছে, এসব দেখায়। হ্যাঁ, মানে গুগল ম্যাপের মধ্যে আপনার প্রতিষ্ঠানটা কোন জায়গায় আছে, এটা হচ্ছে সাইট ম্যাপ। আচ্ছা, রিবুট, গুগলকে বলা কোন পেজ দেখাবে কোনটা নয়, এটা হচ্ছে রিবুটসের কাজ। তারপরে এটা হচ্ছে হলো সার্চ রেজাল্টের স্টার রেটিং। ওই যে আমরা অনেক সময় রেটিং দিয়ে রাখি না, যদিও এটার ব্যবহার আমি এখনো করিনি, প্রোডাক্টের প্রাইস ইত্যাদি দেখতে, যে এটার মাধ্যমে আপনি হচ্ছে আপনার যে ধরেন কোনো ব্র্যান্ডের কোনো পণ্য বিক্রি করতেছেন বা এটা মানুষের কেমন লাগতেছে। যেমন অনেক সময় দেখেন না বিভিন্ন কোম্পানির ফোন, ধরেন আইফোনই, সে বিভিন্ন মানে নতুন একটা ফোন লঞ্চ করেছে, যারা যারা ব্যবহার করছে তার উপর রেটিং দিল যে এই প্রোডাক্টটা কীরকম, বা মানে সে একটা রিভিউ দেওয়ার মতো স্টারের মাধ্যমে রেটিং। যাই হোক, এটা আমাদের অতটা দরকার লাগতেছে না। তারপর ফিক্সড ব্রোকেন লিঙ্ক, ওয়েবসাইটের কোনো ভাঙা লিঙ্ক বা 400 ইউরো থাকলে ঠিক করা। অনেক সময় দেখি না যে ওই মানে ওয়েবসাইটের ভিতরে আমরা ঢুকলাম তখন 400 ইউরো দেখাচ্ছে, আমরা অনেক সময় বলি না সার্ভার ডাউন। এইরকম যদি কোনো কিছু থাকে যেটা আপনার ওয়েবসাইটের ভাঙা লিঙ্ক, তাহলে ওগুলো হচ্ছে ঠিক করা। বা লিঙ্কের মধ্যে এখানে দেখেন এই যে লিঙ্ক আছে, হ্যাঁ, এই লিঙ্কের মধ্যে বিভিন্ন দেখবেন কোনো অক্ষর কোনো কারণে কেটে গেছে, সেই লিঙ্কটা আমি আপনাকে পার করে দিলাম, তখন ওই লিঙ্কের মধ্যে যখন আপনি ঢুকবেন মানে ওই লিঙ্কের মধ্যে আপনি যেতে পারবেন না, তখন আপনাকে এরকম 400 মানে 404 ইউরো এরকম দেখাতে পারে, সার্ভার ডাউনের কারণেও দিতে পারে। আচ্ছা, তারপরে স্ক্রল আর হচ্ছে ইন্ডেক্স ইস্যু সলভ, যাতে আপনি সহজেই মানে স্ক্রল এসব করতে পারেন। তারপর টেকনিক্যাল এসইও কেন ব্যবহার করি। গুগলকে ওয়েবসাইটে সহজে গুগলকে মানে গুগলে আমাদের যে সার্চ ইঞ্জিন আছে গুগল, সেখানে আপনার ওয়েবসাইট সহজে বুঝতে পারে, এটাতে সাহায্য করার জন্য, আপনার ওয়েবসাইট যাতে সহজে বুঝতে পারে এটা সাহায্য করে। এবং ইউজারের জন্য ফাস্ট, সিকিউর এবং মোবাইল ফ্রেন্ডলি সাইট তৈরি হয়। এই টেকনিক্যাল এসইও করলে আপনার যে মানে যেটা
মানুষকে দিতে চাচ্ছেন, আপনার যে ইউজার এখন সেটা পোস্টই দেন বা আপনার কোনো ব্র্যান্ড সম্পর্কে তথ্যই দিতে চান, সেটা সে যখন ব্যবহার করবে সেটা খুব দ্রুত হবে বা সিকিউর ফিল করবে এবং মোবাইলে ব্যবহার করতে সে মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে, সার্চ রেজাল্টে ভালো র্যাঙ্কে আসবে এবং ওয়েবসাইটে ইউজার বেশি সময় ধরে থাকে। মানে আপনার সাইটটা যদি সে স্ক্রল মানে ব্যবহার করতে যদি স্বাচ্ছন্দ্য বোধ করে তখন তো আপনার সাইটটাই ভালোভাবে সে দেখবে, স্বাভাবিক বিষয়। আচ্ছা, সংক্ষেপে টেকনিক্যাল এসইও ওয়েবসাইটের ভিতরে টেকনিক্যাল দিক ঠিক করা এবং যাতে গুগল সহজে পড়তে পারে এবং ইউজার ভালোভাবে অভিজ্ঞতা পায়। এটা হচ্ছে যা পড়ছেন তার একদম মানে মূল কথা। ওয়েবসাইটের ভিতরে টেকনিক্যাল দিক ঠিক করা যাতে গুগল সহজে পড়তে পারে এবং ইউজার ভালো অভিজ্ঞতা পায়। এখানে গুগল সহজে পড়তে পারে বলতে এটা পড়তে পারে না, ভালোভাবে যেন বুঝতে পারে এবং ইউজাররা ভালোভাবে পড়তে পারে এবং অভিজ্ঞতা পায়, এরকম হবে মিস্টেক। আচ্ছা, তারপরে হচ্ছে এসইও এর জন্য কিওয়ার্ড হলো প্রথম ধাপ। এরপর আমরা কিওয়ার্ড সম্পর্কে জানবো, বাট তার আগে বলেন এই যে এসইও, হ্যাঁ, যার কাজ হচ্ছে আমাদের যে সাইটটা আছে সেই সাইটটা সার্চ ইঞ্জিনের প্রথম দিকে নিয়ে আসা বা প্রথম পেজে আনা, একদম যে টপে আনতে হবে তা না, প্রথম দিকে আনা, প্রথম সারিতে আনা, যাই হোক। আর এই এসইও হচ্ছে 3 ধরনের হয়, একটা হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। অন পেজ এসইও হচ্ছে আপনি যে পোস্টটা করলেন বা ওটা মানে এমনভাবে সাজানো যাতে মানুষ পড়তেও স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ওয়েবসাইটটাও বুঝতে পারে যে আপনার মানে এটা মানুষের কাছে গ্রহণযোগ্য বা মানে গুগল আপনার প্রতি ট্রাস্টেড হয়, বিশ্বস্ত হয়। আর অফ পেজ এসইও এটা হচ্ছে বাইরের কোনো মানুষের দ্বারা আপনার সাইটটার প্রমোশন মানে প্রচার প্রচারণা চালালেন। আর টেকনিক্যাল এসইও হচ্ছে আপনার যে হচ্ছে সাইটটা, সেই সাইটটা মানে মানুষ যাতে ব্যবহার করতে পারে বিভিন্ন ডিভাইসে এবং সিকিউর ফিল করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে এমনভাবে সাজানো। আচ্ছা, এসব কি বুঝতে পারছেন? হ্যালো, জি বুঝতে পারছি। এখানে আমাদের সিনিয়র ভাইরা আছে, তারা একটু না তাদের মতামত হিসেবে একটু না যদি কিছু বলেন এই এসইওর উপর, অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও, মানে তাদের প্ল্যাটফর্ম থেকে। আপনি যেগুলো বলছেন অলমোস্ট ঠিকই আছে, এগুলো কমন গ্রাউন্ড, মানে আমরাও বলতে গেলে এই কথাগুলোই হয়তো বারবার আসবে, ঠিক আছে? তো মানে নতুন করে আসলে কিছু বলার নাই, মোটামুটি আলোচনা ঠিকঠাকই আগাচ্ছে, আপনি কন্টিনিউ করতে থাকেন। শাহেদ ভাই, আপনার কিছু অ্যাড করার থাকলে করতে পারেন। সাইদ ভাইয়া আছেন, কিছু বলবেন? আচ্ছা, শাহেদ ভাই মনে হয় ফোনের কাছে এই মুহূর্তে নাই মনে হয়, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা উনি হয়তো আবার জয়েন করলো, তখন আমরা ওনার মতামত আচ্ছা, নিতে পারবো। তাহলে যেটুকু বোঝানোর চেষ্টা করছি মানে এসইওটা কি, এসইও 3 প্রকার, অন পেজ এসইও, অফ পেজ এসইও আর টেকনিক্যাল এসইও, এই তিনটাই বুঝতে পারছেন? মানে এই কথাগুলো বুঝতে পারছেন তো? আর এখানে হচ্ছে এগুলো মাথায় রাখেন এসইও কি, আর এসইও যে 3 ধরনের, এই 3টা মানে কাকে বলে এগুলো। আর এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনলাইন ডিরেক্টরি কি, এই কটা একটু মাথায় রাখেন, কারণ এগুলো আপনাদের প্রশ্নে আসতে পারে। আর বাদ বাকি যা কিছু এগুলো জাস্ট জানার জন্য, বোঝার জন্য, এই আর কি। আর এগুলো আমাদের প্র্যাকটিক্যাল করতে গেলে এগুলো আবার আমাদের কাছে আসবে, তখন মনে করেন আরও যখন প্র্যাকটিক্যাল দেখবেন তখন আরও মানে বুঝতে সুবিধা হবে, না সে বলবেন এটা আবার কী করলাম। আচ্ছা, তারপরে এই পর্যন্ত তো বলছি। এখন দেখেন এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ হলো প্রথম ধাপ। আমি আরেকটা, সেটা হচ্ছে আপনারা তো এখানে সময় দেখতে পাচ্ছেন, হ্যাঁ, একটু সময় যখন 3 মিনিট আসবে তখন একটু আমাকে জানিয়ে দেন, তাহলে আমি আবার নতুন করে ঢুকবো।
আচ্ছা, এখানে দেখেন এসইও, এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ হলো প্রথম ধাপ। আপনি যখন এসইও করবেন, তাহলে এসইও যখন করতে যাবেন, তার প্রথম ধাপটাই হচ্ছে আপনাকে কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ, মানে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে আপনি কি কিওয়ার্ডটা ব্যবহার করবেন আপনার সাইটের জন্য। আচ্ছা, মানে আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ হলো প্রথম ধাপ, মানে কোনো বিষয়ের উপর লিখবেন আর কোন শব্দ বা ফ্রেজ ব্যবহার করবেন, করলে মানুষ সার্চ করে আপনার কন্টেন্টটা আসবে সেটা বের করা। মানে আপনি এমন কিওয়ার্ড ইউজ করবেন যাতে মানুষ ওই লেখাটা সার্চ করে বা করবে এবং আপনার কন্টেন্টটা যেন চলে আসে। এমন কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন যেগুলো মানুষ বেশি সার্চ করে। এই সার্চের মধ্যে আবার অনেকগুলো কাজ আছে, মানে এরকম না যে একটা জিনিস সার্চ করলো ওই জিনিসটা সার্চ করে, কিন্তু একটা ওয়ার্ড, হ্যাঁ যদি ধরেন টি শার্ট, এটা ধরে মানে সার্চ করলো টি শার্ট, এই টি শার্ট দিয়ে যদি সার্চ করে এবং আপনার মানে মানে যে ব্র্যান্ড এটা আসবে তা না। মানে কিছু কিছু কিওয়ার্ড আছে এগুলোতে আপনার ব্র্যান্ডটা উপর দিকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসা খুব কঠিন। হ্যাঁ, যখন আপনার এরকম কোম্পানি হবে যে হচ্ছে রেড টি শার্ট, ব্লু টি শার্ট, হ্যাঁ তখন একটু না অনেকটা ধাপ কমে যাবে, তখন অন্যান্য কালারের যেসব টি শার্টগুলো আছে সেই টি শার্টগুলো বাদ চলে যাবে। এখানে আরো কিছু জনে আসার কথা ছিল আজকে, এবং কিছুক্ষণ আগে এসএমএস এ বলছিল যে আসবে, কেন যে আসতেছে না। আচ্ছা যাই হোক, কিওয়ার্ড সম্পর্কে আমরা নিচে ভালোভাবে বুঝতে পারবো এবং জানতে পারবো, বা কি জানাতে যাচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন। কিওয়ার্ড রিসার্চ কি? কিওয়ার্ড রিসার্চ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি খুঁজে বের করেন মানুষ কেন, মানে মানুষ কোন শব্দ বা বাক্যগুলো গুগল বা অন্য কোনো সার্চ মানে অন্য কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করে। অর্থাৎ আপনি জানতে চান আপনার টার্গেট অডিয়েন্স কি খুঁজছে, মানে আপনি যে পণ্যের প্রতি মানে যে ব্র্যান্ডটা খুলছেন বা যে পণ্যটা আপনি সেবা দিবেন, সে পণ্য যারা কিনবে, হ্যাঁ আপনার যে গ্রাহক, তারা ওই মানে পণ্যটা নেওয়ার জন্য গুগলে কি লিখে সার্চ করে, এটাই হচ্ছে আপনাকে খুঁজতে হবে যে এই লেখা লিখে সার্চ করে, অতএব এই কিওয়ার্ডটা আপনার ভিতর রাখলে উত্তম। তাহলে আপনার মনে করেন কি ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তখন আপনার সাইটটা ওর কাছে শো হবে। তারপরে এটা তো গেল, এই কথাটা আরেকভাবে বলা যায়, কিওয়ার্ড রিসার্চ মানে হলো এমন শব্দ বা বাক্য খোঁজা যেগুলো মানুষ গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে খোঁজে। এর তথ্য ব্যবহার করে আপনি এসইও, ব্লগিং, তারপর ইউটিউব ভিডিও বা ডিজিটাল মার্কেটিংয়ে আরও ভালোভাবে করতে পারেন। মূলত আমাদের কিওয়ার্ড রিসার্চের কাজটা হচ্ছে, মানে এই কিওয়ার্ড রিসার্চটা মাধ্যমে আমরা যে শব্দগুলো খুঁজবো, এইসব শব্দগুলো আমাদের কেন খুঁজবো, এই যে আমরা যখন আমরা এসইও করব, ব্লগ পোস্ট করব, ইউটিউবে ভিডিও ছাড়বো, ডিজিটাল মার্কেটিং করব, হ্যাঁ তখন আমাদের যে কিওয়ার্ডগুলো দরকার পড়বে, হ্যাঁ ওই যে আমরা হ্যাশট্যাগের মধ্যে দিই, সেদিন ভাই যেটা বললো, হ্যাঁ এগুলো একটা কিওয়ার্ড। হ্যাঁ এই যে কিওয়ার্ডগুলো আমরা যে দিচ্ছি, হ্যাঁ সেই কিওয়ার্ডগুলো কোন কিওয়ার্ড, মানে ওই কিওয়ার্ডের মধ্যে যে আমরা ওয়ার্ডটা রাখবো সেই ওয়ার্ডটা কি হবে সেটা আমরা এখানে সিলেকশন করব বা খুঁজবো। বা এটা যে খালি একটা অক্ষর হলেই, একটা অক্ষরই মানে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করবো তা না, 2-3টা অক্ষরও হতে, মানে 2-3টা ওয়ার্ডও হতে পারে। সবাই কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন কি হচ্ছে করব, নতুন করে কি ঢুকবেন? হ্যালো, হ্যাঁ ভাই লিংক দাও। আচ্ছা নতুন করে, 5 মিনিট আছে। হ্যাঁ নতুন করে লিংকটা দিন, তারপরে ওই কিওয়ার্ডের পরের অংশগুলো পড়বো না, তারা আবার বলতে গিয়ে বন্ধ হয়ে যাবে। আচ্ছা সবাই আবার নতুন করে জয়েন করেন। আর কেউ এখন আসেনি?
আচ্ছা শুরু করে দেবো কি, আসলে হচ্ছে অ্যাড করে নেব। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, চলে আসছে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ এ সম্পর্কে হালকা বুঝতে পারছেন যে কিওয়ার্ড এমন একটা ওয়ার্ড খুঁজবো যেটা মানুষ খোঁজে, বা হচ্ছে এমন একটা ওয়ার্ডকে আমরা সিলেক্ট করব মানে যেটা যার মাধ্যমে আপনার পণ্যটা মানুষের মানে আপনি যে সেবাটা দিতে যাচ্ছেন সেই সেবাটা মানুষ নেওয়ার জন্য যে ওয়ার্ডটা সার্চ করে, এই ওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করব। যাই হোক, নিচে আরও দেওয়া আছে দেখেন, কেন কিওয়ার্ড রিসার্চ করা প্রয়োজন। আপনার ওয়েবসাইট বা ব্লগ গুগলে সহজে খুঁজে পাওয়া যাবে। মানে আপনার যে ওয়েবসাইট আছে বা ব্লগ সাইট আছে ওটা আপনি তো গুগলে সার্চ করবেন, ওই সার্চ করার সময় যে কোনো একটা ওয়ার্ড লিখলেন, মানে এমন একটা ওয়ার্ড লিখলেন যে ওয়ার্ড লেখার ফলে মানে কিওয়ার্ড দিয়ে রাখলেন, মানুষ ওই ওয়ার্ডটা ব্যবহার করলে আপনার সাইট বা ব্লগটা সহজে খুঁজে পাওয়া যায়। সহজ কন্টেন্ট তৈরি করতে পারবেন যা আপনার দর্শক বা গ্রাহকদের প্রয়োজন মেটাবে। আচ্ছা, সহজ কন্টেন্ট তৈরি করতে পারবেন বলতে অনেক সময় এটাও বোঝা যায় যে মানুষ কি জানতে চাচ্ছে। ধরেন আপনি ইউটিউবে ভিডিও ছাড়বেন, হ্যাঁ, কিন্তু বর্তমান ধরেন আপনি ছোট বাচ্চাদের জন্য হচ্ছে ভিডিও করতে চাচ্ছেন। এখন ওরা কীরকম ভিডিও চায়, ওরা দেখবেন বিভিন্ন রকম কার্টুন রিলেটেড, বা ওই যে ফ্যামিলিগতভাবে কোথাও ঘুরতে গেছেন, ফ্যামিলিগতভাবে ঘুরতে গেছেন, বা বিভিন্ন রকম আপনি হচ্ছে ওদের খাওয়া দাওয়া, কে কত তাড়াতাড়ি খাইতে পারে পুরস্কার দিলেন, মানে একটু বিনোদনমূলক জিনিস খুঁজে বাচ্চারা। হ্যাঁ, এই যে বাচ্চারা খুঁজতেছে, হ্যাঁ, ওই যে কি লেখে সার্চ করলো ওইগুলো আপনি একটা কন্টেন্ট খুঁজে পাওয়া যায়। বা ওই যে মানুষ কি সার্চ বেশি করতেছে সেটার উপর টপিক পাইলেন, এটার উপর আপনি কন্টেন্ট তৈরি করবেন এরপরে, যাতে আপনার মানে মানুষের চাহিদা যেটা সেটা আপনি পূরণ করতে পারেন। কারণ মানুষ দেখতে চাচ্ছে মারামারির একটা সিন বা নাটক, মানে মারামারি হচ্ছে এরকম একটা জিনিস দেখতে চাচ্ছে, সেখানে আপনি মানে একটা মানুষ খাওয়া দাওয়া করতেছে এরকম একটা ভিডিও দিচ্ছেন, এরকম মানে এরকম একটা ব্যতিক্রম না, মানুষ যেটা চাচ্ছে সেই জিনিসটা আপনি দেখলেন যে মানুষ এই জিনিসটা দেখতে চাচ্ছে, আপনি সেটার উপর ভিডিও তৈরি করলেন। মানে আসলে কি, আপনি যে ভিডিও করবেন সেটার কন্টেন্টটা কি সেটা আপনি এই কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে খুঁজে পেতে পারেন। মানে উদাহরণটা কি দিব সেটা আমি এখন খুঁজে পাচ্ছি না, ওটার জন্য এখন কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আচ্ছা, বিজনেস বা সার্ভিস বিক্রির জন্য ভালো লিড পাবেন। মানে আপনি যখন কিওয়ার্ড রিসার্চ ব্যবহার করবেন আপনার বিজনেসে, তখন ওই যে মানুষ যখন ওই কিওয়ার্ড লিখে যখন সার্চ দেবে তখন আপনার সাইটটা সামনে চলে আসবে, এতে আপনার সাইটের যে বিক্রয়টা সেই বিক্রয়টা হচ্ছে ভালো হবে, বা বেশি মানুষ দেখতে পারবে, সার্চ ইঞ্জিনের উপর দিকে আসবে। তারপর পেইড অ্যাড। এখন বিষয়টা আপনি যখন ভালো যখন একটা কিওয়ার্ড মানে পাইবেন, তখন হবে কি অ্যাড চালানোর সময় এই টাকা খরচ মানে এখানে দেখেন কি লিখছে, পেইড অ্যাড চালানোর সময় সঠিক কিওয়ার্ডে টাকা খরচ করতে পারবেন। ধরেন আপনার এই কিওয়ার্ডটা মানে বিভিন্ন রকম মানে কয়েকটা কিওয়ার্ড আপনি ওখানে রাখছেন আপনার মানে পেজে বা ব্লগে যেটাই হোক কন্টেন্টের মধ্যে। এখন এই যে মানুষ যখন সার্চ করবে, হ্যাঁ, আপনি যখন পেইড করবেন তখন হবে কি এইটা যখন সার্চ করবে আপনাকে মানে ওই গুগল হোক বা যেখানেই হোক ওটা আপনাকে স্পন্সর হিসেবে রাখবে, তখন কি আপনাকে সবার টপে রাখবে। যখন মানে অ্যাডে রাখবেন বা স্পন্সর করবেন তখন ওই সাইটটা কিন্তু সবার উপরে থাকে। তখন আপনি যখন ওই কিওয়ার্ডটা সঠিক কিওয়ার্ড সিলেক্ট করে রাখবেন, হ্যাঁ, তখন হবে কি মানুষ তো এই লেখা লিখেই তো সার্চ দেবে, তখন আপনার সার্চটা সাধারণ ভিউর থেকে আরও বেশি ভিউ হবে। তারপরে আছে
প্রতিযোগিতায় এগিয়ে থাকার সুযোগ পাবেন। মানে কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনার যে আশেপাশে যেসব প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, বা ব্র্যান্ডগুলো আছে রিলেটেড, তাদের থেকে আপনি প্রতিযোগিতায় এগিয়ে থাকার সুযোগ পাবেন। তারপর আপনার কন্টেন্ট বা ওয়েবসাইট যেগুলো গুগলে সহজে পাওয়া যায়, আপনার কন্টেন্ট বা ওয়েবসাইট যেন সহজে গুগলে পাওয়া যায়। তারপর আপনার টার্গেট অডিয়েন্স কি খুঁজছে সেটা জানা যায়। মানে ওই যে আমি তো তখন বলছিলাম না যে আপনি যে মানে পণ্য বা যে সেবাটা দিতে যাচ্ছেন, সেই সেবা যে গ্রাহকগুলো নেয়, সেই গ্রাহকগুলো কী লিখে সার্চ করে, যার কারণে মানে ওই সেবাটা নেওয়ার জন্য কী লিখে সার্চ করে সেটা আপনি খুঁজে পাবেন বা জানতে পারবেন। মানে আপনার টার্গেট অডিয়েন্স কি খুঁজছে সেটা জানা যায়। মানে ও এটা লিখে খুঁজতেছে বা এটা জানতে চাচ্ছে। সঠিক বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করা যায়। কিওয়ার্ড রিসার্চের উপর ভিত্তি করে আপনার কন্টেন্টটা কার উপর হবে সেটা আপনি ওই টপিকটা পেয়ে গেলেন, এই আর কি। আচ্ছা, যদিও হচ্ছে কেন করা হয় কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, এখানে আমি কিছুটা লিখেছি, তারপরেও চাইবো হচ্ছে গালিব ভাইয়া বা হচ্ছে সাইদ ভাইয়া যদি কিছু বলেন, এই কিওয়ার্ড রিসার্চটা কি আরও কয়েকভাবে যদি আমরা কেন প্রয়োজন বা কেন হলো ব্যবহার করব, হ্যাঁ, এটা যদি আপনারা যদি কিছু বলেন। একটু অ্যাড করুন। আচ্ছা, কিওয়ার্ডস এর বিষয় আপনি মানে খুবই সুন্দরভাবে অলরেডি ক্লিয়ার করেছেন। তারপর আমি কয়েকটা বিষয় একটু মেনশন করি। এটা হচ্ছে যে কিওয়ার্ডস গুলো আসলে আমরা সেই বিষয়গুলোকেই বুঝি যেগুলো আসলে সার্চেবল, মানে মানুষ সার্চ করে। এটা এমন না যে আমি যেটা বুঝি সেটা না, এটা একটা আর্টিকেল হোক বা একটা ব্লগ হোক, যখন আমরা যেটা লিখতে যাই সচরাচর মানুষ যেটা লিখে সার্চ করতে পারে। যেরকম আমি একটা এক্সাম্পল যদি দেই, আমরা যদি আমরা একটা ফ্রিল্যান্সিং নিয়ে কোনো একটা ব্লগ লিখছি, তো এখানে আমি যদি কিওয়ার্ডটাকে দিই হচ্ছে ফ্রিল্যান্সিং বা হোয়াট এভার, যে কোনো একটা কিছু, এর থেকে বেশি হচ্ছে হাই ভলিউমের কিওয়ার্ড হচ্ছে যে অনলাইনে টাকা ইনকাম করা যায়। দ্যাটস মিন এই কথাটা লিখে ইন জেনারেল মানুষরা সার্চ করে। অনেকে জানেও না যে ফ্রিল্যান্সিং কি, অনেকে জানেও না যে গ্রাফিক ডিজাইন কি, অনেকে জানেও না যে ভিডিও এডিটিং বা ডিজিটাল মার্কেটিং কি বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কি, এগুলো জানে না। তারা একটা জিনিসই জানে যে অনলাইনে টাকা ইনকাম বা অনলাইন থেকে ইনকাম, এটা একটা কিওয়ার্ডস। তো আপনি যে কোনো এই রিলেটেড কোনো ব্লগ বা আর্টিকেল লিখলে এর মধ্যে যখন ওই কিওয়ার্ডসটা থাকবে, তখন ওইটা লিখে যেই সার্চ করুক না কেন, আপনার এই মূল যে ব্লগ বা আর্টিকেল এইটা আসলে সামনে চলে আসবে। এই আর্টিকেলগুলো আমরা আসলে লেখার ক্ষেত্রে যে আমাদের মেন্টর সাহেব যেরকম বলেছেন যে বিভিন্ন কিওয়ার্ড রিসার্চের টুলস আছে, সিমরাস আছে, এটা সিমরাস তো এসইওর জন্য, র্যাঙ্ক ম্যাথ হচ্ছে কিওয়ার্ডস আছে, কিওয়ার্ড সার্চ ভলিউমের উপর ভিত্তি করে কিছু টুলস আছে যেগুলা ওই কিওয়ার্ডসটা আসলে কতগুলো মানুষ সার্চ দিয়েছে বা সার্চ ভলিউম কেমন এটা আসলে মেনশন করে। তো ওখান থেকেও আসলে আমরা এই কিওয়ার্ডস এর পারফরমেন্স বা গুরুত্ব বুঝে বুঝে সিলেক্ট করে সেটা দিয়ে আমরা টাইটেল হোক বা আর্টিকেলের বডির মধ্যে কিওয়ার্ডস গুলো আমরা প্লেস করতে পারি। এবং এই আর্টিকেলে যত বেশি আসলে হাই ভলিউমের বা মিড রেঞ্জের কিওয়ার্ডস গুলো যুক্ত থাকে, সেই হচ্ছে আর্টিকেল বা ব্লগটা আসলে মানুষ যে কোনো উপায়ে সার্চ দিলে সবার সামনে চলে আসে দ্রুত। এতে করে সেখানে ভিজিটর বাড়ে এবং ওই ওয়েবসাইটটার হচ্ছে র্যাঙ্কিং বাড়ে। কিওয়ার্ডসটা আসলে এইভাবেই কাজ করে, যে যেটা কমনলি মানুষ সার্চ দিবে এই ধরনের ওয়ার্ডস গুলোকে সিলেক্ট করে যদি ইনপুট করা যায় আর্টিকেল বা ব্লগের মধ্যে, ওই জিনিসগুলোই সব থেকে বেশি ইফেক্টিভ কিওয়ার্ডস হিসেবে কাজ করে, আমি যেটা বুঝি আর কি। না না, আপনি একদম মানে বিষয়টা হচ্ছে আপনি একদম প্র্যাকটিক্যাল হিসেবেই বলছেন। আচ্ছা, তাহলে তো বুঝতে পারছেন কিওয়ার্ড রিসার্চ কেন প্রয়োজন। এবার কিওয়ার্ড রিসার্চটা আমরা কিভাবে করবেন, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করার সময় আমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে হচ্ছে প্রথম ধাপ হচ্ছে আপনার লক্ষ্য ঠিক করুন। আপনার ব্যবসা বা ব্লগের লক্ষ্যটা কি, মানে আপনি যে কিওয়ার্ড রিসার্চ করবেন কেন করবেন? আপনার ব্যবসার বিক্রয় বাড়ানোর জন্য বা ট্রাফিক বাড়ানোর জন্য বা ব্র্যান্ডের পরিচিতি, এই প্রত্যেকটা জিনিসের উপর ভিত্তি করে আপনাকে লক্ষ্য করতে হবে যে আমি যে কিওয়ার্ড রিসার্চটা দিচ্ছি সেটা কি তথ্যর জন্য দিচ্ছি
যে মানুষ এখানে আসবে, এখানে তথ্যটা নেবে, তাহলে ওটার কিওয়ার্ডটা হবে আলাদা রকম। আমি চাচ্ছি এখানে বিক্রি করবে, মানে পণ্যটা আমি বিক্রি করব, সেই ক্ষেত্রে ওটার রিলেটেড আপনার হচ্ছে কিওয়ার্ডটা আলাদা রকম হবে। আবার আপনাকে শুধুমাত্র ব্র্যান্ডটা প্রমোট করতে চাচ্ছেন, তখন তো এগুলো স্বাদ নাই। তখন আপনি কি প্রোডাক্ট বিক্রি করতেছেন, ওই যে সে স্মার্ট ওয়াচ এর আগে ভাইয়া বলছিল, ঠিক তেমনই যদি আপনি ঘড়ির কোনো কিছু ইয়ে করেন, ওই রকম কিওয়ার্ডগুলো ইয়ে করতে হবে। মানে সর্বফার্স্ট কিওয়ার্ড রিসার্চ করার আগে আপনাকে সর্বফার্স্ট এটা ঠিক করতে হবে আপনার ব্যবসা বা ব্লগের লক্ষ্যটা কি, আপনি কিসের জন্য মানে এই ব্যবসা বা ব্লগটা চালাচ্ছেন, এটার মূল লক্ষ্যটা কি এবং কেন আপনি কিওয়ার্ড রিসার্চটা করবেন। আচ্ছা, দ্বিতীয় ধাপ হচ্ছে স্প্রিট কিওয়ার্ড খুঁজুন। আপনার ব্যবসা বা টপিকের মূল শব্দগুলো লিখুন। উদাহরণস্বরূপ, আপনি যদি বাংলা রেসিপির ব্লগ করেন, তাহলে স্প্রিট কিওয়ার্ড মানে কিওয়ার্ডস হতে পারে বাংলা রান্না, রেসিপি, তারপর ইলিশ মাছের রেসিপি। ওই যে ভাইয়া যেটা বললো ঠিক তেমনই যদি এরকম হয় যে আপনি বাংলা রেসিপির উপর মানে বাংলাদেশি বা বাঙালিরা যেসব খাবার খায় সেই সব খাবারের উপর ব্লগ করে, কিন্তু কেউ কি এরকম সার্চ দিবে যে বাংলা রেসিপি, ও মানে এরকম দিয়ে সার্চ দিবে যে রেসিপি, যে হালকা জানি রেসিপি দিয়ে সার্চ দিতে পারে। কেউ এরকম বাংলা রান্না, বা কেউ এরকম একদম এটাও জানতে চাইতে পারে যে ইলিশ মাছের রেসিপিটা আমাকে জানাও। এটা মূলত বিভিন্ন রেসিপির হচ্ছে ও মানে একদমই মানে শর্ট একটা ওয়ার্ড, এটা দিয়ে যাতে আপনার রেসিপিটা আনা যায়। আর হচ্ছে বা এরকম হতে পারে যে সহজে ইলিশ মাছ রান্না করা, এরকমও একজন সার্চ দিতে পারে, মানে যেটা আসলে একজন সার্চে যে সার্চ দিবে তার মাথায় যেটা সহজে আসলে আসে ওই সময়। মানে একদম সাধারণ মানুষ এই জিনিস জানার জন্য ফার্স্টে কি চিন্তা ভাবনা করতে পারে, এটা আপনাকে ধরতে হবে। এটাই হচ্ছে আপনার স্প্রিট কিওয়ার্ড, যেটা সচরাচর মানে কম সংখ্যক মানুষ কিন্তু এত কিছু সার্চ দিবে না। ও কিন্তু যেটা ওর অরিজিনালি দরকার, ও কিন্তু সেই টপিকটা এখানে 1-2 ওয়ার্ড না একদম ভালোভাবে লিখবে। যেমন আপনারা এরকমভাবে লিখতে পারেন, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং NSDA লেভেল 3 আপনি এটা শিখতে চাচ্ছেন, তাহলে কিন্তু অরিজিনাল এই টপিকের উপর মেইন ভিডিওটা পাবেন। আর যখন আপনি যদি বলেন যে ডিজিটাল মার্কেটিং শিখবো, হতে পারে আপনি NSDA দিতে যাচ্ছেন, কিন্তু আপনি যখন ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং শিখবেন তখন দেখবেন এই রিলেটেড অনেকগুলো ভিডিও আছে যা NSDA এর সাথে সম্পর্কই না। আবার এরকম হতে পারে ফ্রিল্যান্সিং এরই তো একটা পার্ট, তাহলে আমি ফ্রিল্যান্সিং দিয়ে সার্চ দিই, এরকম। এটা কিন্তু আলাদা ধরনের বলতেছি, বাট এই কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের এই কোন কিওয়ার্ডটা আমরা ইউজ করব সেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আর আমি যেটা যে বললাম না যে বড় করে যে অরিজিনালি যারা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বা যে জানে যে আমার এটা দরকার, তখন ওরা করে কি লং টেল কিওয়ার্ড ইউজ করে। হ্যাঁ, সেগুলো নিচে আসে, ওগুলো বলা হবে এবং শর্ট টেল লং টেলে এগুলোর প্রভাবও জানা যাবে। কিন্তু এই স্পিড কিওয়ার্ড হচ্ছে প্রথম অবস্থায় মানুষ, সাধারণ মানুষ মানে বেশি জানে বা এক্স্যাক্টলি তার লক্ষ্য যে এটা আমি এটা জানতে চাচ্ছি সেটা না জানে, মানে ধারণা যে আমরা এরকম একটা জিনিস জানবো, সেই ক্ষেত্রে সে প্রথম অবস্থায় কি সার্চ দিবে সেটাই হচ্ছে স্পিড কিওয়ার্ড। যদিও হয়তো বুঝতে পারছেন ভাইয়ের কথা এবং আমার কথাতে। এটা নিয়ে কি কোনো সমস্যা আছে? স্পিড কিওয়ার্ড কি? হ্যালো, স্পিড কিওয়ার্ড নিয়ে কারো কি কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, কিছু মানে কিওয়ার্ড রিসার্চ টুল যেগুলো আমরা ব্যবহার করি, হ্যাঁ, সেগুলো সম্পর্কে একটু না এখানে কিছু নাম দেওয়া আছে। গুগল সার্চ সাজেস্ট, হ্যাঁ, এখানে আপনি ইলিশ মাছ লিখলে আপনার গুগল আপনাকে বাকিটা সাজেস্ট করবে। যে এখানে আপনি মানে ধরেন আপনি গুগলে লিখে দিলেন এখানে গিয়ে যে ইলিশ মাছ, হ্যাঁ, ইলিশ মাছের উপর আপনি ভিডিও করছেন, যাই হোক কন্টেন্টটা তৈরি করছেন বা ব্লগ তৈরি করছেন, এখন গুগল আপনাকে বাকিটা কি হলো কার মধ্যে গেল, ও আসলে ওই সাইটের মধ্যে ঢুকে পড়ছিল। এই মানে লিংকে ক্লিক মানে লিংকে চলে গিয়েছিল। যাই হোক, ও আপনাকে ওই যে ইলিশ মাছ
মানুষ যাতে খোঁজার জন্য কী রকম কিওয়ার্ড বা সার্চ প্রয়োজন হতে পারে বা কোনটা কোন কোন কিওয়ার্ড ব্যবহার করা উচিত সেটা আপনাকে সাজেস্ট করবে। তারপর গুগল ট্রেন্ড, এটা হচ্ছে মানে বর্তমানে কোন জিনিসটা ট্রেন্ডে চলতেছে বা কোন জিনিসটা বেশি মানুষ এটাকে ফলো করতেছে, এরকম একটা শব্দ খোঁজা। এটা হচ্ছে গুগল ট্রেন্ডের মাধ্যমে আমরা জানতে পারি, যেটা সার্চ যাতে এটা দেওয়াই আছে। উবার সাজেস্ট, হ্যাঁ, এটাও আমাকে কিওয়ার্ড সার্চ করতে সাহায্য করে। তারপর অ্যান্সার দ্য পাবলিক, এটা কাস্টমাইজ করে দেখানো যায়। আর কিওয়ার্ড টুলস, এটা কিওয়ার্ড বের করতে পারে। যাই হোক, এটা এখানে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য বিভিন্ন রকমের টুলস দেওয়া আছে যেগুলো আমাদের কাজে সাহায্য করতে পারে। আর এই টুলসগুলো দিয়ে কিওয়ার্ড, মাসিক সার্চের সংখ্যা, প্রতিযোগিতা এবং জনপ্রিয়তা বুঝবেন। মানে এই যে একটা কিওয়ার্ড, ওই যে প্রথম দিকে আমি বললাম না টি শার্ট, এই টি শার্ট ধরেন কেউ লিখছে ব্ল্যাক টি শার্ট, রেড টি শার্ট, হ্যাঁ, এই যে ব্ল্যাক টি শার্ট বা রেড টি শার্ট দিয়ে ধরেন আমি লিখলাম টি শার্ট, বাট বিভিন্ন নিচে দেখবেন বিভিন্ন রকমের কিওয়ার্ড চলে আসলো। এই কিওয়ার্ডগুলো চলে আসলো, দেখেন নিচে দেওয়া আছে ব্ল্যাক টি শার্ট, রেড টি শার্ট, হ্যাঁ, মনে করেন এম সাইজের টি শার্ট। যাই হোক, এই যে টি শার্ট, এই টি শার্টগুলো এক মাসের মধ্যে বা এই কয়দিনের মধ্যে, 7 দিনের মধ্যে হতে পারে, 14 দিনের মধ্যে কতজন মানুষ সার্চ করেছে, হ্যাঁ, বা এটা জনপ্রিয়তা কীরকম, এটা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি জানতে পারবেন। যখন আমি এই জবটা করব তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আমরা এই উবার সাজেস্ট, আমি মূলত উবার সাজেস্ট ইউজ করব, ওটার মাধ্যমে আমি কিভাবে এগুলো বের করব। ওখানে পয়েন্ট আকারে দেওয়াই থাকে যে এটা কতজন মানুষ সার্চ করেছে। যাই হোক, আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ টুলস, হ্যাঁ, এর ব্যবহার এটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যালো, কিওয়ার্ড রিসার্চ টুল সম্পর্কে বুঝতে পারছেন? আর যখন আমি এই টুলসটা ব্যবহার করে যখন আপনাদের জবটা করব তখন বুঝতে পারবেন, একদম ওখানে সারি সারি করে দেওয়াই থাকবে যে হচ্ছে কোথায়, মানে ওটার মানে পয়েন্ট আকারে দেওয়া থাকবে, দেখাবো নি। যাই হোক, এই টুলসগুলো দিয়ে এটা তো বলছি। তারপর আছে কিওয়ার্ড বিশ্লেষণ করুন, যেসব কিওয়ার্ড সার্চ ভলিউম ভালো এবং প্রতিযোগিতা কম সেগুলো বেছে নিন। মানে এমন কিওয়ার্ড আপনাকে বেছে নিতে হবে যেসব কিওয়ার্ডের, হ্যাঁ, সার্চ ভলিউম ভালো, মানে অনেকজন মানুষ সার্চ করে বাট প্রতিযোগীর সংখ্যা কম। মানে ধরেন আপনার হচ্ছে কোনো পণ্য বিক্রি করবেন, ধরেন আপনার হচ্ছে কসমেটিক আইটেমস ধরেন বিক্রি করলেন, সেটার এমন একটা প্রোডাক্টের নাম দিলেন যেটার সার্চ বা আপনার কোম্পানি এমনভাবে দিলেন, মানে কিওয়ার্ডটা সেট করলেন যেটার সার্চ ভলিউম অনেক, মানে অনেকে এটা নিয়ে সার্চ করে, বাট ওই রিলেটেড বা ওই আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে মানে ওটার সাথেও মানে রিলেটেড সংখ্যা কম বা প্রতিষ্ঠান, ওই টাইপের প্রতিষ্ঠান খুব কম, এরকম একটা কিওয়ার্ড খুঁজতে হবে যে কিওয়ার্ডটা বেশি প্রতিষ্ঠান ব্যবহার করেনি বা করছে না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা থামেন, এটা আমি বলে নিই, তারপরে হচ্ছে ভাইদের কাছ থেকে এটা আরও ভালোভাবে বুঝে নিবনি যদি আমার কথা না বুঝতে পারেন। যে কিওয়ার্ড মানে যেসব কিওয়ার্ড সার্চ ভলিউম ব্যবহার বা প্রতিযোগিতা কম সেগুলো বেছে নিন। মানে কিওয়ার্ড বিশ্লেষণের সময় যে আমি কোন কিওয়ার্ড ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের প্রথম দেখতে হবে যে ওই সার্চ ভলিউম কারটা ভালো বা বেশি এবং কার প্রতিযোগী কম। সাথে লক্ষ্য রাখবেন কিওয়ার্ডের ধরন, যেসব শব্দ সার্চ ভলিউম বেশি, যেটা একটু বললাম ভালো মানে তো ওটা বেশি। তারপর প্রতিযোগিতা মানে ডিফিকাল্টি কম বা মাঝারি, যা ডিফিকাল্টি যত বেশি তার মানে সেই কিওয়ার্ড ব্যবহার করে তার র্যাঙ্কিংয়ে উপর দিকে আসা ততটাই কঠিন তার জন্য। আর যা ডিফিকাল্টি কম তার উপর দিকে মানে র্যাঙ্কে উপর দিকে আসা সোজা, যদিও ডিফিকাল্টি সম্পর্কে নিচে বলা আছে। আচ্ছা, শর্ট টেল হচ্ছে সাধারণ শব্দ, এমন একটা কিওয়ার্ড মানে শর্ট টেল যার যেটা বেশিজন মানুষ সার্চ করে। মানে ওই যে আমি তো বললাম না একটু আগে যে সাধারণ ব্যক্তিরা কি লেখে সার্চ করতে পারে, সেটা হচ্ছে শর্ট টেল।
অনেকটা ওই রকম, যে সাধারণ মানুষ সাধারণ একটা শব্দ লিখে সার্চ দিয়েছে, সে কি জানতে চাচ্ছে, ডিজিটাল মার্কেটিং জানতে চাচ্ছে। এটা হচ্ছে শর্ট টেল, এটা সাধারণ মানুষ জানে, মানে এই জিনিসটা জানতে চাচ্ছে। কিন্তু লং টেল মানে বিশেষভাবে নির্দেশনা, মানে যে কি জানতে চাচ্ছে, সে তার মূল লক্ষ্য বা কি জানতে চাচ্ছে সেটা সে জানে, তখন সেই ক্ষেত্রে কি সার্চ দিবে, ধরেন ডিজিটাল আপনাদের মতন সে সার্চ দেবে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এনএসডি লেভেল 3। সে এনএসডি লেভেল 3 করার জন্য ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এর প্রতি কন্টেন্ট চাই বা ভিডিও জানতে চাই, তখন সে কী করবে, লং টেল মানে সে এই পুরোটা দিয়েই সার্চ করবে। আর সে যদি এমনি সাধারণ মানে মানে হয়, তখন কি করবে, সে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দেবে। আর এই ডিজিটাল মার্কেটিং দিয়ে যখন সার্চ দিবে তখন অনেকগুলো সার্চ আসবে। আর এখানে কিন্তু আপনার আগে যারা ওয়েবসাইট মানে পেজটা খুলছে সেই ক্ষেত্রে কী হবে, আর ভিউ বেশি আছে, অনেকজন মানুষ সাইট করছে, তখন ও কিন্তু র্যাঙ্কে এমনিতে উপর দিকে থাকবে। হ্যাঁ, তখন এখানে কিন্তু আপনার প্রতিযোগিতা বেশি হয়ে যাবে, তখন আপনার ভিউ কম থাকবে এবং আপনার র্যাঙ্কে উপর দিকে আসা কম, মানে সম্ভাবনা কম থাকে। বাট লং টেল মানে আপনি যখন কিওয়ার্ডটা দিবেন এরকম যে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এনএসডি লেভেল 3, এই টপিকটা যাদের প্রয়োজন, হ্যাঁ, তারাই কিন্তু আপনার এটা লেগে সার্চ দিবে। আর এই কিওয়ার্ডটা যখন আপনি লং টেল হিসেবে ব্যবহার করবেন, তখন এক্স্যাক্টলি আপনার প্রয়োজনীয় যে ব্যক্তি, সেই ব্যক্তিটা মানে যে গ্রাহকটা, সে এটা লেগে সার্চ করবে, সে এবং আপনি এটা পাইবেন। যাই হোক, উদাহরণস্বরূপ এই স্পিড কিওয়ার্ড হচ্ছে বাংলার রান্নার রেসিপি। যাই হোক, আর রিলেটেড কিওয়ার্ড যেটা আপনাকে গুগল সার্চ করবে, যে সাধারণ ব্যক্তিরা কীরকম সার্চ দিতে পারে, সহজে ইলিশ মাছের রান্না, যেটা কিছুক্ষণ আগে যে একটা মানে গালিব ভাইয়া বললো, সহজে ইলিশ মাছের রান্না, এটাও সার্চ করতে পারে, মানে এটাতে সার্চ করতে পারে। বিরিয়ানির রেসিপি বাংলায়, মানে অনেকে ইংরেজিতে বুঝবে না, সে এরকমও বলতে পারে যে বিরিয়ানির রেসিপি দাও বাংলায়, যাতে আমি বুঝতে পারি, কারণ আমাদের মাতৃভাষা কিন্তু বাংলা, আমরা কিন্তু বাংলা বুঝি, অন্য ভাষায় দিলে আমরা নাও বুঝতে পারি। আচ্ছা, চিকেন রেসিপি ভিডিও, মানে সে চিকেন রান্না করবে, এই ক্ষেত্রে সে কি ভিডিও করবে, আপনার তো বাংলার রান্নার রেসিপি, এখানে তো বাঙালিরা যে খাবার খায় বিভিন্ন রকমের ভিডিও দিছে, ঠিক আছে, কিন্তু মানুষ তো ওইভাবে সার্চ দেবে না, ওর যেটা প্রয়োজন, চিকেন রান্না করতে চায় সেজন্য চিকেন দিবে, বিরিয়ানি রান্না করতে চায় সেজন্য বিরিয়ানির জন্য লিখলো, ইলিশ মাছ রান্না করতে চায় সেজন্য ইলিশ মাছ সম্পর্কে এভাবে লিখলো, ডায়েট ফুড করতে চায় সেজন্য ডায়েট ফুড বাংলায় রেসিপি। যাই হোক, এই সম্পর্কে মানে কিওয়ার্ড বিশ্লেষণ করুন, এই সম্পর্কে আমাদের এসব দিকগুলো মাথায় রাখতে হবে, এবং আমরা যখন স্পিড কিওয়ার্ড খুঁজবো তখন এটা সার্চ দিলে ও আমাকে এইরকম মানে কিছু কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড আমাকে দিবে। আর এই যে কিওয়ার্ড বিশ্লেষণ হ্যাঁ করার সময় আমাদের কোন কোন দিক খেয়াল রাখতে হতে পারে, এখানে তো আমি কিছু বলছি, তারপরেও যদি আলাদা কিছু জিনিস থাকে, যদি গালিব ভাইয়া বা ভাই তো নাই, সাইদ ভাই নেই, গালিব ভাই যদি কিছু বলতেন। না, আমার আসলে নতুন করে বলার কিছু নাই, আপনি বলে দিচ্ছেন, আপনি এইভাবে কন্টিনিউ করেন। হ্যাঁ, মাঝে মাঝে যদি আমার মনে হয় যে কিছু মানে মিসিং হয়ে যাচ্ছে, আমি অ্যাড করে দেবো। আচ্ছা, তাহলে মনে করেন আমি যখন কিওয়ার্ড সার্চ দিব বা আপনারা সবাই যখন সার্চ দিবেন, তখন মূলত এই 5টা জিনিসের উপর ঠিক রাখলেই হবে, যে সার্চ ভলিউম বেশি, প্রতিযোগিতা কম, বা এই 4টা, সার্চ ভলিউম বেশি, ডিজিটাল মানে হচ্ছে প্রতিযোগিতা কম, তারপর শর্ট টেল এবং লং টেল, দুইটাই ব্যবহার করতে হবে। যে শর্ট টেল ইউজ করবেন না শুধু লং টেল ইউজ করবো তা না, দুই রকমের কিওয়ার্ডটাই আমরা ইউজ করব, যাতে সাধারণ ব্যক্তিরা সার্চ দিলেও যাতে আমাকে পায়, এবং বিশেষ যাদের আমাকেই প্রয়োজন তারাও যেন সার্চ দিয়ে আমাকেই পায়। যাই হোক, সংক্ষেপে এই প্রশ্নটা উপরে যে কথাটা বললাম সেটাই এখানে বলছি। প্রশ্ন এবং উত্তর। কিওয়ার্ড রিসার্চ কি? মানুষ কি খুঁজে সেটা জানা ও বিশ্লেষণ করা। মানুষ কিওয়ার্ড রিসার্চ বলতে মানুষ কি খুঁজতেছে সেটা জানবো এবং বিশ্লেষণ করব। কেন করব? এসইও ভালো করতে এবং সঠিক কন্টেন্ট তৈরি করতে এবং ব্যবসা বাড়াতে। এসইও করার জন্য সঠিক কন্টেন্ট মানে কন্টেন্ট আমরা মানে যে কন্টেন্টটা দিব সেই কন্টেন্টটা যেন সঠিক হয়, সঠিকভাবে তৈরি করার জন্য, এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানটা মানুষের কাছে
মানে মানে ভিজিট বেশি করে, বেশি মানুষজন জানে বা দেখতে পারে, হ্যাঁ, ব্যবসাটা বাড়ানোর জন্য। কিভাবে ব্যবহার করব? স্প্রিড কিওয়ার্ড থেকে শুরু করে ওই যে অনেকগুলো টুলস, এই যে এগুলো টুলস আছে, এই টুলসগুলো ব্যবহার করে ডাটা নিয়ে কিওয়ার্ডটা বেছে নিয়ে, মানে আমাকে ওই মানে যেসব টুলসগুলো উপরে লেখা ছিল সেই টুলসের মাধ্যমে আমার যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা আমরা বেছে নিব এবং কন্টেন্ট তৈরি করব। কন্টেন্ট তৈরি করার সময় এইসব টুলসগুলো ব্যবহার করে মানে স্পিড কিওয়ার্ড বা কিওয়ার্ডগুলো আমরা বেছে নেব। যেভাবে বলেন একই। আচ্ছা, এখানে তো আমরা কি বললাম, বিশ্লেষণ করব, কিওয়ার্ডটা কীভাবে বিশ্লেষণ করব। আর এখানে দেখেন কিওয়ার্ড যখন, এটা মূলত আমাদের মাথায় রাখতে হবে, আগে যেগুলো ছিল এগুলো ছিল বেসিক ধারণা, আর আমাদের যখন জব করতে যাব তখন এগুলো এর থেকে যেগুলো, এগুলো হচ্ছে আমাদের জব রিলেটেড, এগুলো যা কিছু আছে এগুলো আমাদের জবের সাথে সম্পর্ক। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ করার সময় যেসব দিক চেক করতে হবে, সার্চ ভলিউম। আমাদের পরীক্ষার মধ্যে এরকমও বলতে পারে, একটা টপিক দিল যে টি শার্ট, এই টি শার্টের উপর কিওয়ার্ড রিসার্চ করো এবং এর সার্চ ভলিউমগুলো লেখো, এবং এই যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডগুলো মিনিমাম 8 থেকে 10টা, টি শার্টের উপর 8 থেকে 10টা কিওয়ার্ড নিতে হবে। যদিও জবের সময় আমি দেখাবো, কিন্তু ওখানে আমাদের প্রশ্নের মধ্যে এরকম থাকবে যে আমাদের সার্চ ভলিউমটা বলো বা এর পরিমাণটা কি। এখন সার্চ ভলিউমটা কি, প্রতি মাসে কতবার মানুষ এই কিওয়ার্ড সার্চ করেছে, এটা সার্চ ভলিউমের মাধ্যমে আমরা জানতে পারি। বেশি সার্চ মানে বেশি ট্রাফিকের সম্ভাবনা, মানে এই কিওয়ার্ড যেটা আপনি ব্যবহার করতেছেন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম যদি বেশি থাকে তাহলে মনে করতে হবে যে এই কিওয়ার্ডটা মানে মানুষ বেশি সার্চ দেয় এই ওয়ার্ডটা লিখে। তখন আপনি যখন আপনার সাইডে বা পোস্ট হোক, কন্টেন্ট হোক, যেটাই হোক, এই সাইডের মধ্যে যখন আপনি এই ওয়ার্ডটা যেটার সার্চ ভলিউম বেশি সেই ওয়ার্ডটা যখন মানে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন, তখন হবে কি আপনাকে হচ্ছে আপনার ওই পোস্ট হোক, কন্টেন্ট হোক, ওয়েবসাইট হোক, ব্লগ হোক, সেটা ও কি সার্চের উপর দিকে নিয়ে আসবে। আর এটা টুলস হচ্ছে গুগল কিওয়ার্ড প্যানেল আর উবার সাজেস্ট, এগুলো ছাড়াও আরও টুলস থাকতে পারে, বাট আমি ডেমো হিসাবে 2টা দিয়ে রাখছি। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা কি, কত কঠিন, কিওয়ার্ড প্রতিযোগিতা কেমন, এবং খুব বেশি কঠিন হলে নতুন সাইটের পক্ষে র্যাঙ্ক করা কঠিন। ওই যে তখন বলছিলাম না যে এমন একটা ওয়ার্ড যেটার কিওয়ার্ড ডিফিকাল্টি যদি বেশি হয় তাহলে মনে করবেন যে এই কিওয়ার্ড ব্যবহার করলে আপনি সহজে র্যাঙ্কে আসতে পারবেন না, আর এটা যদি মিড বা লো হয় তাহলে আপনি সহজে র্যাঙ্কে আসতে পারবেন। এই জন্য এমন কিওয়ার্ড আমাদের ইউজ করা উচিত যার কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি, হ্যাঁ, যার পরিমাণ কম, হ্যাঁ, বা মিড লেভেলে আছে, যদিও এটার বিস্তারিত নিচে বলা আছে, হ্যাঁ, কারণ কি এটা আপনাদের জবে আসে, প্লাস যদি কোনো কারণে আপনাদের প্রশ্নে আসে, মানে লিখিত প্রশ্ন যেখানে যদি কিওয়ার্ড ডিফিকাল্টি কি এটা আপনার আসতেই পারে, বা সার্চ ভলিউম কি, এগুলো আপনাদের প্রশ্নে আসতে পারে। এই জন্য এগুলো নিয়ে নিচে আরেকটু ভালোভাবে বলা আছে, এটি জাস্ট সিম্পলভাবে বলা হচ্ছে। আচ্ছা, সার্চ ইন্টেন্ট, মানুষ আসলে কি চাচ্ছে, মানুষ সার্চ করার সময় আসলে কি খুঁজছে সেটা বুঝতে হবে। ইনফরমেশনাল, মানে ও তথ্য জানার জন্য, যেমন সার্চ দিল এসইও কি, এটা যখন সার্চ দিবে তখন বুঝতে পারবেন যে সে তথ্য জানার জন্য সার্চ দিছে, মানে এই কিওয়ার্ডটা, মানে এসইও কি, এই যে কিওয়ার্ডটা এটা কিসের জন্য, ইনফরমেশন মানে তথ্য জানার জন্য। আচ্ছা, তারপরে আছে তারপর ট্রান্সলেশনাল মানে কেনার আগে, যেমন বেস্ট ল্যাপটপ আন্ডার 50,000,
মানে ওর বাজেট আছে 50,000 টাকা, ও সেক্ষেত্রে কি করবে, আপনার ল্যাপটপটা কিনবে। হ্যাঁ, 50,000 টাকার মধ্যে কীরকম ল্যাপটপ আছে এটা জানার জন্য যখন হচ্ছে ও সার্চ দিবে, তখন এই ট্রান্সেশনাল মানে সার্চ ইনসেন্ট হবে। মূলত এটা এরকম না যে এই লেখাগুলো থাকবে, ওখানে একটা অক্ষর থাকবে। যদি এই ইনটেনের মধ্যে যদি হচ্ছে লেখা থাকে তাহলে মনে করবেন তথ্যমূলক, যদি টি লেখা থাকে তাহলে মনে করবেন কেনার জন্য, এন লেখা থাকে বা সি লেখা থাকে তাহলে ব্র্যান্ড বা মানে সাইটটা এমনি ভিজিট টিজিট এসব করার জন্য। যাই হোক, এটা নিয়ে নিচে বিস্তারিত আছে, আমি ওটা অবশ্যই তখন ওখানে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আপনার কন্টেন্ট অবশ্যই ইউজার ইনটেনের সাথে মিলতে হবে। যাই হোক, নিচে বিস্তারিত বলবো নি। সিপিসি, কস্ট পার ক্লিক, এটা অবশ্য আমাদের হচ্ছে এরকম একটা, আপনারা এগুলো একটু মাথায় রাখেন, কারণ হচ্ছে আমাদের এনে যে যখন পরীক্ষা হয় এরকম থাকে কিছু ইংলিশ শর্ট ওয়ার্ড থাকে, এরকম 5টা বা 6টা দেয়, হ্যাঁ, বা 4টা দেয়। এই শর্ট ওয়ার্ডের হ্যাঁ ফুল ফর্মটা লিখতে বলে। হ্যাঁ, এটা আমাদের আসছিল সিপিসি কি, তারপর ইউআই ইউএক্স কি, হ্যাঁ, এসএমএম কি, তারপর এসইও কি, মানে এগুলো মানে লেখা থাকে, এগুলোর ফুল ফর্মটা লিখতে বলে, এরকম একটা প্রশ্ন থাকে। সেজন্য এগুলো একটু না শর্ট ফর্ম থেকে ফুল ফর্ম, আপনাদের যে প্রথম শীট দিচ্ছে ওটার মধ্যে দেখবেন লেখা আছে, ওগুলো একটু দেখেন। তারপরেও আরও নতুন 2টা শীট দিব, হ্যাঁ, ওই শীটগুলোতে আপনাদের এমসিকিউর জন্য যথেষ্ট পরিমাণ সাহায্য হবে। আচ্ছা, সিপিসি মানে কস্ট পার ক্লিক, এটা কি, কত টাকা দিয়ে বিজ্ঞাপনদাতা ওই কিওয়ার্ড বিজ্ঞাপন চালায়, বা সিপিসি বেশি মানে কিওয়ার্ডের ব্যবসায়িক ভ্যালু বেশি। মানে কস্ট পার ক্লিক মানে এটা এমন একটা মানে বোঝায় যে ওটাতে ক্লিক করলে বিজ্ঞাপনদাতা ওর বিনিময়ে কিছু অর্থ ব্যয় করে। হ্যাঁ, মানে বিজ্ঞাপন চালাচ্ছে, বিজ্ঞাপন চালালে সে টার্গেট কি থাকে যে আমি ধরেন 1000 টাকা দিলাম, কিসের জন্য, আমার এই যে সাইটটা আছে এটা 5000 মানুষ ভিউ করবে। তার মানে কি, ওর হচ্ছে 5 জন মানুষ যদি ভিউ করে তাহলে ওকে 1 টাকা প্রোভাইড করতে হবে, বা একজন মানুষ যদি হচ্ছে ওই ভিউটা মানে ওর সাইটটা যদি ভিউ করে তাহলে ওর জন্য ওর কত খরচ করছে, 20 পয়সা। হ্যাঁ, এটা হচ্ছে ওই কস্ট পার ক্লিক, মানে একবার ক্লিকের জন্য ও বিজ্ঞাপন হিসেবে কত টাকা খরচ করতেছে। যদিও এটার বিস্তারিত নিচে আছে, তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। খালি একটু ধারণা রাখেন, কস্ট পার ক্লিক মানে ওই বিজ্ঞাপনদাতা ওই মানে ওয়ার্ডটার জন্য, কিওয়ার্ডের জন্য কি পরিমাণ খরচ করেছে, বা ব্যবসায়ের জন্য কতটা ওটা ভ্যালু। যার এটা মাথায় রাখবেন, যার মানে সিপিসি বেশি মানে যে কিওয়ার্ডের, সেই কিওয়ার্ডটা তত ডিমান্ডেবল বা ভ্যালু বেশি, যার তার মূল্য বেশি। কারণ এই মানে আচ্ছা যাই হোক, ওটা নিচে আরও ভালোভাবে বুঝতে পারবেন। ট্রেন্ড মূলত হচ্ছে ওই যে আমরা যে হুজুগে বাঙালি, কখন কোনটা ট্রেন্ড চলতেছে, এরকম। আবার এরকমও আছে সিজনালি বলতে মৌসুম ভিত্তিক, যেমন ঈদের বা রমজান মাসে কিন্তু মানুষ যখন সার্চ দেবে তখন কিন্তু ঈদ অফার এরকম লেখে সার্চ দেয়, বা শীতকালে উইন্টার জ্যাকেট মানে শীতের জ্যাকেট এসব লেখে সার্চ দেয়। গরমের সময় কিন্তু মানুষ শীতের জ্যাকেট খুঁজবে না, আবার এমনি সাধারণ দিনের সময় কিন্তু ঈদের অফার কেউ খুঁজবে না। হ্যাঁ, আবার এইগুলোই হচ্ছে ট্রেন্ড বা সিজনালি, যেগুলো কিছু সময়ের জন্য আসে, আবার কিছু সময় পর সেটা নাই হয়ে যায়, বা কিছু সময়ের জন্য বা কিছু মাসের জন্য এই জিনিসটা কাজ করে বা চলে। এরকম মৌসুম ভিত্তিক কিছু সার্চ মানে কিওয়ার্ডটা ব্যবহার করা উত্তম। যাই হোক, লং টেল কিওয়ার্ড, ছোট কিওয়ার্ডের চেয়ে লং টেল কিওয়ার্ড মানে 3 থেকে 4 ওয়ার্ডের শব্দ সহজে র্যাঙ্ক পাওয়া সোজা। যেমন এই যে আমি বলছিলাম না, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এনএসডি লেভেল 3, এই লেখা দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে এই কিওয়ার্ডটা কিন্তু বেশি মানুষ ব্যবহার করে না, কারণ এই রিলেটেড ভিডিও কিন্তু সবাই ছাড়ে না। ডিজিটাল মার্কেটিংয়ের উপর অনেক মানুষ ভিডিও ছাড়তে পারে, ফ্রিল্যান্সিংয়ের উপর অনেক মানুষ ভিডিও ছাড়তে পারে,
বাট আমার টপিকটা কি, এনএসডি এর আন্ডারে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং শিখাচ্ছি। এই কিওয়ার্ডটা কিন্তু সবাই সার্চ করবে না, যাদের এই টপিকটা দরকার মানে যারা দিতে চায় তারা কিন্তু এই লেখাটা সার্চ দিবে। তখন হবে কি, যখন এই লেখাটা সার্চ দিবে, এই লেখার ভিডিওতে আমি ছাড়তেছি বা আমার মতন যেসব প্রতিযোগী মানে কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও ব্লগার বা যাই হোক, তাদের এই মানে পোস্ট সম্পর্কে তথ্য থাকবে, তারা এই র্যাঙ্কিংয়ে আসবে। যারা এমনি সাধারণ অবস্থায় যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভিডিও শেখাচ্ছে বা ফ্রিল্যান্সিংয়ে অনেক কিছু শিখাবে, হ্যাঁ, তারা যখন ভিডিও মানে শিখাচ্ছে, তাদের ভিডিওগুলো এখানে আসবে না। এই জন্য দেখেন শর্ট ফর্মটা হচ্ছে কি, মানে কিওয়ার্ডটা শর্ট কিওয়ার্ড হচ্ছে দেখেন এসইও। এসইও দিয়ে যদি সার্চ দেয়, এসইও দিয়ে এরকম এসইও কি, এসইও সম্পর্কে কীভাবে আমরা করতেছি এটাও শিখাবে, এসইও কেন প্রয়োজন এসব সম্পর্কেও তথ্য দিতে পারে, বা এসইও সম্পর্কে অনেকে অনেক কিছু বলছে, সব কিছুই আসবে। বাট আপনি যখন লং টেল হিসেবে, হ্যাঁ, এখানে লিখবেন এসইও শেখার সহজ উপায়, মানে তার মানে বোঝাচ্ছে কি আপনি এসইও সম্পর্কে জানতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন। তখন হবে কি, যারা এসইও সম্পর্কে মানে ভিডিও করেছে বা কন্টেন্ট তৈরি করেছে বা ব্লগ করেছে, তাদেরটা চলে আসবে। যার ফলে আপনি যদি এসইও সম্পর্কে যদি কোনো কন্টেন্ট তৈরি করেন বা ভিডিও তৈরি করেন, সেই ক্ষেত্রে হবে কি, আপনি যদি ওখানে লেখেন মানে কিওয়ার্ডটা এরকম লেখেন এসইও শেখার সহজ উপায়, তাহলে হবে কি আপনার এই ভিডিওটা র্যাঙ্কিংয়ে উপর দিকে আসবে বা সহজে র্যাঙ্কে আসবে। আচ্ছা, কম্পিটিটর অ্যানালাইসিস মানে প্রতিদ্বন্দ্বী ওয়েবসাইট কি মানে কোন কিওয়ার্ড ব্যবহার করছে তা দেখুন। সেমরাশ, হ্যাঁ, ইত্যাদি আছে, এগুলো দিয়ে এটা আমরা এসব টুলস দিয়ে আমরা চেক করতে পারি। যাই হোক, আচ্ছা, প্রতিযোগীর ওয়েবসাইট কেন আমরা চেক করব? বিষয়টা, আপনি যদি কোনো প্ল্যাটফর্মে নতুন হন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার উচিত আপনার মানে এই যে প্ল্যাটফর্মে আপনি আছেন, হ্যাঁ, সেই প্ল্যাটফর্মে আগে যেসব ব্যক্তিরা আছে তারা কিভাবে এতদিন পর্যন্ত টিকিয়ে আছে, তাদের মানে পলিসিটা কি, তারা কি ওয়েতে যাচ্ছে বা কিভাবে তারা হচ্ছে এত উন্নতি করতেছে, এসব দিকগুলো আপনার জানা উচিত। ঠিক তেমনি কিওয়ার্ড কেন মানে কিওয়ার্ড রিসার্চটা আমরা কেন করি বা কিওয়ার্ডটা কেন আমরা ব্যবহার করি, যাতে ওয়েবসাইটে সার্চ করলে আপনার সাইটটা উপর দিকে আসে। ঠিক তেমনি আপনি যে সেবাটা দিবেন সেই সেবাটা দিয়ে আপনি সার্চ দিলেন, সাধারণভাবে আপনি একটা সার্চ দিলেন যে আপনি টি শার্ট বিক্রি করতেছেন, টি শার্ট লেগে সার্চ দিলেন। আপনি যে টি শার্ট লেগে সার্চ দিলেন, আপনার তখন তো আপনাকে প্রথম অবস্থায় তো আপনার যে ওয়েবসাইটটা এটা তো সামনে থাকবে না, অন্য কারো থাকবে যারা এসইও সম্পূর্ণভাবে করছে বা যারা স্পন্সর করছে মানে অ্যাড করছে, তাদেরটা উপর দিয়ে থাকবে, স্বাভাবিক বিষয়। এখন তারা যারা অ্যাড করছে তারা তো পেইড করছে, সেটা বাদ, এসইওর মাধ্যমে যারা উপর দিকে আসছে, হ্যাঁ, এসইওর মাধ্যমে যারা উপর দিকে আসছে, তারা কি রকম কিওয়ার্ড ব্যবহার করছে বা তারা যে কন্টেন্টটা লিখছে সেই কন্টেন্টে কি রকম ভাষা ব্যবহার করছে, হ্যাঁ, এগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে এবং এর সামঞ্জস্য রেখে আপনাকেও পোস্ট করা উচিত। বা আপনারটাও যদি আপনি যদি পোস্ট করেন, তাহলে হবে কি আপনার পেজটা মানে সাইটটা ওয়েবসাইটটা উপর দিকে আসবে। আচ্ছা, সংক্ষেপে কিওয়ার্ড রিসার্চ মানে করার সময় কোন কোন দিকগুলো আমাদের চেক করা লাগবে, হ্যাঁ, আমাদের জবের ক্ষেত্রে আসে, জবের ক্ষেত্রেও কিছু কিছু আছে, যেমন দেখেন সার্চ ভলিউম, তারপর ডিফিকাল্টি কেডি, তারপর ইনটেন্ট, এটা আমাদের লাগে না, যদিও আমাদের ওটার কিওয়ার্ড রিসার্চের মধ্যে থাকে, বাট এটা আমাদের জবের মধ্যে চায় না। সিপিসি কস্ট পার ক্লিক এটা চাই, ট্রেন্ড চায় না, বাট ওখানে মানে আমরা সার্চ করলে এটা পাবো। লং টেল কিওয়ার্ড এটাও আমরা পাবো, বাট এটা আমাদের চায় না। তারপর কম্পিটিটর অ্যানালাইসিস এটাও আমাদের করার দরকার পড়ে না, বাট এটা হচ্ছে অ্যানালাইসিস আমরা
মানে আমরা যখন এই জবটা কমপ্লিট করব, অ্যানালাইসিস আমরা করব, বাট এটা যে অ্যানালাইসিস করতেছি এটার জন্য আলাদা করে যে আমাদের জবের মধ্যে যেটা আমাদের টাইপ করতে হয় এটা আমাদের করার দরকার পড়ে না। আচ্ছা, এখানে অবশ্য এই যে টপিকগুলো আছে এই টপিক সম্পর্কে বিস্তারিত ভালোভাবে বলা হয়েছে। তারপরও আমি যেহেতু শর্টভাবে আপনাদের কিছুটা বোঝানোর চেষ্টা করছি যে কিওয়ার্ড রিসার্চ করার সময় এসব বিষয়গুলোর উপর বা এসব টপিকের উপর আমাদের খেয়াল রাখতে হবে, বা এসব টপিকগুলো এইভাবে কাজ করে বা এইসব টপিকগুলো এইরকম। হ্যাঁ, এগুলো সম্পর্কে কি আপনারা বুঝতে পারছেন? হ্যালো, জি বলেন। যেটা বোঝাতে চাইলাম মানে কিওয়ার্ড রিসার্চ করার সময় আমাদের কোন কোন টপিকগুলো খেয়াল রাখতে হবে, হ্যাঁ সেগুলো, বা তালা মারেন না, তালা মারেন না, আমি খাওয়া দাওয়া করিনি। আচ্ছা সরি, এই যে হচ্ছে আমি যে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব সেই সময় আমার কি কি বিষয়গুলো চেক করতে হবে, এখানে বেশ কিছু টপিক দেওয়া আছে। হ্যাঁ, সেসব সম্পর্কে হালকা ধারণা দিলাম। এইসব টপিকগুলো কি আপনারা বুঝতে পারছেন? হ্যালো, আর আজকে মনে হয় আমাদের হচ্ছে শুধু জ্ঞান নেওয়াই হবে, জব কমপ্লিট করা মনে হয় হবে না। বুঝতে পারছেন? কারণ অলরেডি অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, 2 ঘন্টা ক্লাস এটার এরকমই রাখা উচিত। 2 ঘন্টার পরে গেলে হচ্ছে আপনার মাথা ব্যথা করবে, বা অরিজিনালি যে তথ্য দিতে যাচ্ছি সেই তথ্যগুলো মাথা দিয়ে থাকবে না। হ্যালো, আমার কথা কি বুঝতে পারছেন? যেগুলো টপিকগুলো বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বোঝা জি যাচ্ছে। ভাই, আচ্ছা, জি ভাই, হালকা হালকা একটু বুঝতে পারছি। প্র্যাকটিক্যালি যখন দেখবো ইনশাল্লাহ বুঝে হ্যাঁ যাবো ভাই। প্র্যাকটিক্যালে দেখলে ওখানে আপনি এখানে মানে কলাম ওয়াইজ থাকেই যে এই কিওয়ার্ডের এটা হচ্ছে সার্চ ভলিউম, এটা হচ্ছে কেডি, এটা হচ্ছে হ্যাঁ ওটা জবের মধ্যে আপনি আর ইংলিশ ওই যে বিভিন্ন টুলের মাধ্যমে কাজগুলো আরো বুঝতে সুবিধা হবে। না, আমাদের জবের জন্য 2টা টুলস ইউজ করলেই হবে। হ্যাঁ, তারপর আমি করবো নি। ওই 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 ওটাই বলতেছি ভাই, যে আমাদের জবের জন্য যে 2টা টুল ইউজ করব, ওই টুলের মাধ্যমে যখন কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করব, হুম, আমরা তো আর একটা কিওয়ার্ড নিয়ে বসে থাকবো না। যখন একটা কিওয়ার্ডের উপর বেস করে বিভিন্ন কিওয়ার্ড বের করব, তখন প্র্যাকটিক্যালি মানে অভিজ্ঞতা বা জানা মানে সুবিধা হবে আর কি। আচ্ছা, আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের জব রিলেটেড, বুঝছেন? কি কিছু বললো? আচ্ছা, আমাদের জব রিলেটেড মানে এই যে টপিকগুলো যেটা আমি অল্প অল্প করে বললাম, হ্যাঁ এই টপিকগুলো এখানে দেখেন বিস্তারিত বলছি। এই সার্চ ভলিউম কি, সার্চ ভলিউম সম্পর্কে বিস্তারিত বলা আছে। তারপর এসইও ডিফিকাল্টি বা কেডি এটা সম্পর্কে বিস্তারিত বলা আছে। তারপর ইন্টেন্ট, তারপরে দেখেন সিপিসি কস্ট পার ক্লিক, তারপর ডোমেন অথরিটি, তারপরে সোশ্যাল সাইট, হ্যাঁ এটা আমাদের জবে দরকার আছে। তারপরে ট্রেন্ড, এটা আমাদের জবে দরকার নাই বাট জানানোর জন্য দিছি। তারপরে লং টেল কিওয়ার্ড, হ্যাঁ তারপর কম্পিটিটর অ্যানালাইসিস, হ্যাঁ এগুলো সম্পর্কে অনেক কিছু দিয়ে রাখছি। হ্যাঁ, এগুলো দিয়ে রাখার পরে তারপর আমি এখানে একটা জব দিয়ে রাখছি এই টি শার্টের উপর। এখানে আমাদের এই জবটা করতে হবে টি শার্ট ব্র্যান্ডের উপর কিওয়ার্ড রিসার্চ করতে বলছে, এবং কিওয়ার্ড রিসার্চ করব এখানে আমাদের এক্সেল তৈরি করতে হবে, এবং এই যে কিওয়ার্ড রিসার্চ করতে বলছে আমরা এখানে দেখেন 3টা টুলস দেওয়া আছে। হ্যাঁ, গুগল কিওয়ার্ড সেম, হ্যাঁ এগুলো বিভিন্ন কিছু আছে আমরা ব্যবহার করতে পারবো। এছাড়াও আলাদা কোনো যদি আমরা টুলস ব্যবহার করি সেগুলো টুলসও ব্যবহার করার অনুমতি দেয় মানে অ্যাসেসর। কারণ এখানে যে 3টা আছে আপনি এগুলো ব্যবহার করেন না, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি অন্য কোনো টুলস ব্যবহার করেন, করতেই পারেন, স্বাভাবিক বিষয়। এটা দিয়ে যে করতে হবে বাধ্যতামূলক না, কিন্তু এগুলো দিয়ে আপনাকে করতে পারেন। এছাড়াও অন্যান্য টুলসও ব্যবহার করতে পারেন। আচ্ছা, প্রাইম কিওয়ার্ড দিছি টি শার্ট,
এরকম দেখেন 10টা কিওয়ার্ড, মানে ওখানে 10টা কিওয়ার্ডের রুলস মানে লিস্ট তৈরি করতে হবে, এবং আইজ আমাকে এক্সেলে এই শিটটা বানাতে হবে। হ্যাঁ, এক্সেলে দেখেন সিরিয়াল নাম্বার থাকবে এরকম 10টা, টি শার্টের উপর 10টা কিওয়ার্ডের নাম থাকবে। সার্চ ভলিউম, এই সার্চ ভলিউমের পরিমাণ কত এটা থাকবে। সিপিসি, কস্ট পার ক্লিক, মানে ওই এক ক্লিকের জন্য কয় টাকা দেওয়া লাগতেছে সেটা দেওয়া থাকবে। ডিফিকাল্ট, হ্যাঁ, ডোমেন অথরিটি, ডোমেন অথরিটি এরা হচ্ছে কতগুলো আছে, হ্যাঁ, এগুলো 70 আছে, 60টা আছে এরকম। আবার এই যে কিওয়ার্ড টি শার্ট, এই টি শার্টের উপর সার্চ দিলে ওই যে পেজটা আসলো, গুগলে সার্চ দিলে এখানে কি খালি ওয়েবসাইটে আসে, সোশ্যাল সাইটও আসে, অনেক ব্লগ সাইট আসে, অনেক কিছু আসে। তার মধ্যে আমার সোশ্যাল সাইট কয়টা আসছে, ফেসবুক দেন, এখানে আছে ফেসবুক আছে 2টা, ইউটিউব আছে 1টা, লিঙ্কডইন আছে 1টা, পিন্টারেস্ট আছে 1টা। এইগুলো যে সোশ্যাল সাইট, আমরা জানি না 6-7টা সোশ্যাল সাইট, বা সোশ্যাল সাইট অনেকগুলোই আছে। তার মধ্যে মনে করেন যেসব সোশ্যাল সাইটের উপর এই টপিকের উপর মানে সাইটগুলো চলে আসছে গুগলের প্রথমে র্যাঙ্কিংয়ে প্রথম পেজে, সেগুলো আমরা এখানে কাউন্ট করব। মানে আমি টি শার্ট দিয়ে সার্চ দিলাম গুগলে, তখন হবে কি সোশ্যাল সাইট পাইছি 2টা কি ফেসবুক থেকে আসছে 2টা, ইউটিউব থেকে 1টা আসছে, তখন এখানে ফেসবুক লিখে লিখবো 2টা, ইউটিউব লিখে লিখবো 1টা, শর্ট ফর্ম লিখবো, ফুল লিখলে তো জায়গা বেশি লাগবে, যাই হোক। আর এসইও ডিফিকাল্টি মানে কেডির মান এখানে দেখেন 65-75, এই যে 65-75, হ্যাঁ, এটা ডিফিকাল্টি কোন স্তরে আছে, হ্যাঁ, এটাও কিন্তু এখানে বলা আছে দেখেন, এই যে ডিফিকাল্টি, হ্যাঁ, এই ডিফিকাল্টি যে এখানে স্কোরগুলো আছে, হ্যাঁ, এই স্কোরগুলো কোন ডিফিকাল্টি কত নাম্বার স্কোরে আছে এগুলো সম্পর্কে বিস্তারিত বলবো নি যখন মানে কালকে এই জবটা করার সময়। আমি চাচ্ছি না যে হচ্ছে আজকে আর ক্লাস হোক, বুঝতে পারছেন? কালকে শুধুমাত্র যে জব করাবো তার থেকে ভালো হবে কি এই যে জবের মধ্যে যেসব টপিকগুলো আসবে, মানে এই সার্চ ভলিউম, তারপরে হচ্ছে ডিফিকাল্টি, সিপিসি, হ্যাঁ, এসব সম্পর্কে ধারণা দিব, তারপর জবটা শুরু করব। কথা কি বুঝতে পারছেন? এটা করলে মনে বেশি ভালো হয়, কারণ থিওরি তো দিচ্ছি, কারণ একদিনে এত কিছু বোঝাবার গেলে পরে লাস্টে আপনাদেরও সমস্যা হবে, এদিকে আমারও তো খালি কথা বলাই হবে, কাজে দিবে না। আচ্ছা, যা বুঝাতে চাইছিলাম, হ্যাঁ, আমাদের যেসব টপিকগুলো ছিল সেগুলো কি বুঝতে পারছেন আপনারা? একটু সেই সম্পর্কে একটু মন্তব্য দেন, 10 মিনিট আছে, বলতে পারেন কে কোনটা বুঝেননি, বা কোনটা কি কি আজকে শিখলেন, বা এতক্ষণ খালি কি ফোন রেখে আশেপাশে চলে গিয়েছিলেন, কি শিখলেন সেটা একটু বলেন, বা কি জানলেন আজকে, একজন একজন করে বলেন। গালিব ভাই সর্বফাস বলেন, যেহেতু আপনার সিনিয়র মানুষ প্লাস অভিজ্ঞতা ভালো আছে। আজকের মানে এই কথাবার্তা ক্লাস বা ওরিয়েন্টেশন সম্পর্কে থেকে কি শিখলেন বা কি জানলেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নতুন যারা আছে তারা কমেন্ট করুক, তাহলে বিষয়টা বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, তাও ঠিক। আচ্ছা, মনিরা ম্যাডাম, শ্রাবণী ম্যাডাম, আপনি বলেন আজকে আপনি কি কি শিখলেন বা আদৌ কি কিছু শিখতে পারছেন? জি ভাইয়া, কিভাবে পোস্ট করলে হচ্ছে সবাই সহজে খুঁজে পাবে, তারপর মানে আমার পোস্ট কিভাবে আমি দিব বা হচ্ছে অন্যের মাধ্যমে কিভাবে প্রচার করব। মূল কথা হচ্ছে এসিও সম্পর্কে হালকা ধারণা পাইছেন। জি। আচ্ছা, তামান্না ম্যাডাম, নিশাত তামান্না ম্যাডাম আছেন আপনি? যদিও জানি আপনি জ্বর, আপনি কি কথা বলতে পারবেন?
কথাই হয়তো বলতে পারবে না। আচ্ছা মিম ভাই, আপনি কি কি শিখলেন? আপনি হয়তো দেরিতে জয়েন করছেন, কি শিখলেন বা কি বুঝলেন? আদৌ কিছু বুঝছেন? জি ভাই, আসলে আমি আমার দিক থেকে আমি যেটা মনে করি, যারা নতুন ফ্রিল্যান্সার হিসেবে, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং হিসেবে কেউ যদি কাজ শিখতে চায়, তাহলে আপনি যে টপিকগুলো একদম ধরে ধরে বুঝাইছেন সেই টপিকগুলো একদম প্রপারভাবে জ্ঞান থাকতে হবে। কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে ওই কিছু স্পেসিফিক টপিকগুলো ধরলেই মানে মানুষ মনে করে যে আমি একজন ফ্রিল্যান্সার হয়ে গেছি, আমি ডিজিটাল মার্কেটিং পারি। এভাবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে কোনো কাজ পায় না, ক্লায়েন্টের থেকে কোনো মানে ফিডব্যাকও পায় না। বা তো আশা করা যায় ভাই যে কেউ যদি মনোযোগ দিয়ে দেখে, ভালোভাবে বুঝে শিখতে পারে, তাহলে ভালো। আচ্ছা আর এসিওর যেগুলো টপিক গুলো বললেন, হ্যাঁ ঠিক আছে, সব গুরুত্বপূর্ণ টপিক গুলোই। কারণ কিওয়ার্ড রিসার্চ হচ্ছে সব থেকে মানে এসিওর প্রথম ধাপ। এটা সত্য। এসইও করতে গেলে সর্বফার্স্ট কিওয়ার্ড রিসার্চটাই মেইন জিনিস। এটাই যার কিওয়ার্ড রিসার্চ ঠিক নাই, কিন্তু হচ্ছে অন পেজ অফ পেজ হচ্ছে অপটিমাইজ করে একদম মানে ফাটাই দিছে, কিন্তু কিওয়ার্ডই ঠিক নাই, তার সেল জেনারেট হবে কিভাবে? বা ওই ওর ওয়েবসাইটের ভিজিট মানে ওই লিড বাড়বে কিভাবে? ধন্যবাদ, অনেক কিছু বুঝতে পারছেন। আর আগামী দিনগুলোতে আরো বোঝানোর চেষ্টা করব। কান্তা আপু, কান্তা ম্যাম আছেন? কান্তা ম্যাম, কান্তা ম্যাম আছেন নাকি ঘুমিয়ে পড়ছেন? আছি ভাই, একটা কলে আছি, শুনছি। ও, বুঝতে পারছেন তো? আচ্ছা থাক, আপনি হ্যাঁ কল, ভাই। আচ্ছা থাক, তাহলে কল আছেন, কল অ্যাটেন্ড করেন। আচ্ছা গালিব ভাইয়া, আপনি এখন শেষটা বলেন, সবাই বলছে আপনার বলার পরে শেষ আচ্ছা, করবেন। আমার আসলে নতুন করে শেয়ার বলার কিছু নাই। ডিজিটাল মার্কেটিং শুধু না, যে কোনো ক্ষেত্রেই আসলে 2 মাস বা 4 মাস 8টা 10টা 12টা ক্লাস ওই সেক্টরটাকে কাভার করা খুবই টাফ, যে কোনো বিগিনারদের জন্যই। তো সবার ক্ষেত্রে আমার যেটা পরামর্শ থাকবে, কোনো টপিক আসলে এই 2 ঘন্টার ক্লাসে 100% ক্লিয়ার হওয়া পসিবলও না। আপনারা যে যে টপিক হয়তো একটু ক্লিয়ার কম থাকবে বা মনে হবে আরেকটু জানার দরকার, গুগল করে একটু প্রচুর আর্টিকেল আছে, ব্লগ আছে, এগুলো পড়ে নেবেন। মানে আমি নিজেও একটা সময় তাই করছি। তাহলে যেটা হবে, আপনার নিজের নলেজটা ডেভেলপ হবে, ওই কনসেপ্টটা ক্লিয়ার হবে। কারণ এতগুলো টপিক নিয়ে আলোচনা হয়েছে, এটা আসলে 2 ঘন্টায় সবগুলা A to Z কাভার করাটা খুবই টাফ। তো এই টপিকগুলো ধরে ধরে আপনারা গুগল করে করে, ইউটিউব থেকে দেখে দেখে আরো সময় দিতে হবে, নট অনলি এই 2 ঘন্টা। এটা আপনারা আপনাদের মতো করে কাভার করে নেবেন। যদি কাভার না করেন, তাহলে শুধুমাত্র এই 8টা 10টা ক্লাস দিয়ে কিন্তু আহামরি খুব একটা ডেভেলপ হবে না। এটা উনি শুধু হয়তো বেসিক বা কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করছে, এর বাইরেও অনেক বিষয় আছে যেগুলো আপনারা গুগল করে করে আসলে জেনে নেবেন, এবং এটাই প্র্যাকটিস আর কি। এটা সত্য কথা। আমি আপনাদের যে নলেজটা দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করতেছি, সেটা শুধুমাত্র এনএসডি লেভেল 3 বা 4 রিলেটেড। হ্যাঁ, একদম 4 না, 4-এ আরও অনেক কিছু আছে, বাট আমি শুধুমাত্র আপনাদের যে তথ্যগুলো দিচ্ছি সেটা এনএসডি এর উপর ফলো করে যাওয়ার চেষ্টা করতেছি। আর ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিংয়ে যেটা আছে, হ্যাঁ, এটাতে একদম আলাদা সাইড, আপনাদের একটা প্ল্যাটফর্মে কাজ করবেন। এই সাইডে শুধুমাত্র এইটুকু জ্ঞানের থেকে এগুলো আরো বিস্তারিত জানা দরকার আছে। আর মার্কেট অনেক ডিফিকাল্ট, হ্যাঁ, অনেক ডিফিকাল্ট। এখানে অনেক বিস্তারিত জ্ঞান না রাখলে আসলে ক্লায়েন্ট পাওয়া বা ক্লায়েন্টের সার্ভিস দেওয়াটা এটা সো টাফ। সত্যি কথা বলতে ফ্রিল্যান্সিং জগতে এরকমও আছে 6-7 বছর খাটার পরও বলতিছে আমি ওইভাবে কিছু পারি না। আর সেখানে আমরা 3 মাস বা 2 সপ্তাহ 3 সপ্তাহ শিখে আহামরি মানে গ্লাসে পানি খাওয়ার মতনই সমুদ্রে নামিনি আমরা, জাস্ট 1 গ্লাস পানি খাইছি এইটুকু। আর যখন সে বেশি সময় ধরে এর সাথে থাকবে, তখন সে জগৎটাকে চিনবে। এটা শুধু ওই যে গলা ভেজা না, হ্যাঁ, তৃপ্তি করে খাইতে হলে আপনাকে আরো জানতে হবে, আরো ডিপ ডাউনে যেতে হবে। হ্যাঁ সত্যি, মানে এনএসডি পাস করার জন্য অনেকটাই জ্ঞান দেওয়া হয়েছে, বাট যদি এটাকে আমরা প্রফেশনাল হিসেবে নিই,
তাহলে এটার জন্য আরো ডিপলি রিসার্চ করা বাধ্যতামূলক। শুধু এক এসি এর উপরেই 3 মাসের একটা কোর্স হয়ে যায় আর কি নরমালি, শুধু এসি এর উপরেই। এটা এমন একটা টপিক, শুধু এসিও শিখতে গেলেই 3 মাসের একটা কোর্স কমপ্লিট করতে হয়। ওকে, কিন্তু আপনারা হ্যাঁ আপনারা একটু না জানেন ঠিক আছে, কিন্তু যেহেতু সামনে আমাদের এনএসডি আছে, তো সেহেতু মানে একদম বেশি গভীরতা না জেনে মানে যতটুকু আমাদের জানা দরকার ওই হিসেব করে জেনে যান, তাহলে ভালো হবে। আর যখন এনএসডি কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে মনে করেন আরও ডিপলি শিখেন। কারণ কি আপনি তো এটা খালি শুধুমাত্র শিখে কাগজ বা একটা রঙিন পেপার নেবেন তা তো না, আপনাকে এই মানে জ্ঞানটাকে কোনো জায়গায় তো কাজে লাগাতে হবে। আর এই অল্প জ্ঞান দিয়ে কাজে লাগানো একটু কঠিন হবে, সেই ক্ষেত্রে আপনাকে আরও জ্ঞান অর্জন করতে হবে। তখন আপনাকে এই যে সার্চ দিয়ে আরও জানবেন। কিন্তু হ্যাঁ গালিব ভাইয়ের কথা এটা ঠিক আছে, এবং এনএসডিএতেও আরেকটু জ্ঞান থাকলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। যখন আপনি একটু গুগলে সার্চ দিবেন, আমি তো জাস্ট 3-4 লাইন বা 3-4 লাইনের মাধ্যমে কথা শেষ করেছি, কিন্তু গুগলে যখন সার্চ দিবেন এসব সম্পর্কে বেশ কিছু উদাহরণ দিবে, বা এক একজনের বোঝানোর ধরনটা আরও সহজ হবে, কারণ ওদের কিন্তু বোঝানোর অভিজ্ঞতা আরও বেশি। হ্যাঁ, তখন কিন্তু আপনাদের এই জিনিসগুলো আরও সহজে ক্যাচ করবে। ওকে, অনেক কথা বলা হয়েছে, অনেক কিছু জানানো হয়েছে। কেউ যদি আজকের দিনে মনে এতক্ষণ ধরে বক বক করাতে যদি কষ্ট পান, সেক্ষেত্রে মাফ করে দিয়েন। আর যা কিছু বলেছি রেকর্ড ক্লাস আপলোড করব, আরেকবার দেখার চেষ্টা করবেন। আর যদি কারো মনে হয় যে আমার এরকম রিসার্চ করতে বা করতে ভালো লাগে না, সেই ক্ষেত্রে আপনি করবেন কি এই ভিডিওটা একবারের জায়গায় 2-3 বার শোনার চেষ্টা করবেন। কারণ কি যদি আপনার অতটাই অলস হন, হ্যাঁ শুনেও কিন্তু পড়া মানে জ্ঞানটা মাথায় সেট হয়। যদি মনে হয় যে এতগুলো দেখতে মন চাচ্ছে না, হ্যাঁ সেক্ষেত্রে ভিডিওটা 2-3 বার রিপিট করে পড়ার চেষ্টা মানে শোনার চেষ্টা করেন। এটা কিন্তু ফাঁকিবাজদের জন্য বলতেছি, আর যাদের জানার তারা কিন্তু সত্যি জেনে নেবেন। আচ্ছা, সবাইকে বিদায় জানিয়ে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।